আসসালামু আলাইকুম। ঠিক 10টা বাজে, সো চলে এসেছি। আচ্ছা, ম্যাট্রিক্স অনলাইন ক্লাস সামারির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ডক্টর নাজলা শামসুদ্দোহা, মেন্টর ম্যাট্রিক্স পয়েন্ট। আপনারা ঠিকমতো কথা শুনতে পাচ্ছেন কিনা আর আমাকে ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা, এটা যদি একটু কাইন্ডলি বলতেন তাহলে আমি শুরু করে দিতাম আজকের লাইভ ক্লাসটা। সো কাইন্ডলি একটু যদি কমেন্ট করে বলতেন যে কথা কি ক্লিয়ার শুনতে পাচ্ছেন। আচ্ছা, ইফা জাকি ইজ ওয়াচিং। আচ্ছা, শোভন মাহমুদ ভাইয়া কথা কি ক্লিয়ার শুনতে পাচ্ছেন? আচ্ছা, ওকে। আজকে আমাদের যে টপিকটা নিয়ে ক্লাস হওয়ার কথা সেটা তো লেকচার 12। ওকে, ক্লিয়ার। যাক, শোভন ভাই জানাইছে যে কথা ক্লিয়ার। হ্যালো আপু, নাবিলা আপু, হাই শ্রাবণী আপু। এনিওয়েজ, আচ্ছা, আজকে আমাদের যেই টপিকটা নিয়ে ক্লাস নেওয়ার কথা সেটা তো হচ্ছে লেকচার 12 জেনারেল ফার্মাকোলজি। যারা অলরেডি আমার ক্লাসটা পেয়েছেন তারা জানেন যে এই ক্লাসটা তো আসলে অনেক লেন্দি অ্যাজ ওয়েল এজ অনেক ইম্পর্টেন্ট। সো এটা আমরা চেষ্টা করব আজকে যে যতটুকু পারা যায় এই জিনিসটা, যে ইম্পর্টেন্ট টপিকগুলো কি কি এগুলো যাতে আপনারা একটু পড়তে পারেন, এই জন্য আমি একটু হাইলাইট করে দিব। সো আজকে আমাদের যে টপিকগুলো সেটা হচ্ছে জেনারেল ফার্মাকোলজি, অ্যান্টিমাইক্রোবিয়ালস, অটোনমিক নার্ভাস সিস্টেম। আচ্ছা, ঠিক আছে, বুঝতে পেরেছি, কথা ক্লিয়ার। অটোনমিক নার্ভাস সিস্টেম, অটোকয়েডস এবং রেসপিরেটরি ফার্মাকোলজি। সো এই টপিকগুলো থেকেই আমরা আজকে একটু ডিসকাস করব। তার আগে বলি যে আসলে আজকে মানে কি বলবো, আসলে দেশের যে সিচুয়েশন, এই অবস্থায় আমাদের সবারই মন মানসিকতা কারোরই ভালো না। আমরা সবাই যেমন ডিপ্রেশনে আছি অ্যাজ ওয়েল এজ টেনশনে আছি। সো চেষ্টা করবো যতটুকু মাইন্ডটাকে আমরা ডাইভার্ট করতে পারি। আর তার আগে বলি যে আজকে যে টপিকটা নিয়ে আমরা বলবো সেটা আমার পার্সোনালি খুব পছন্দের একটা ক্লাস। আজকের এই লেকচার 12টা আমি নিজে খুব এনজয় করি, বিকজ এখানে অনেক কনসেপচুয়াল বিষয় আছে, এখান থেকে অনেক কোশ্চেন পরীক্ষায় আসে এবং এই জিনিসগুলো দেখা যায় যে মানে পরীক্ষায় যখন আসে অনেক, তখন এই ক্লাসের জিনিসগুলো থেকে অনেক কিছু কমন পড়ে যায় এবং ক্লাসে আপনাদের ইন্টারাকশন থাকে, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনস, অ্যানিমেশন, ভিডিও, সো সব কিছু মিলায় ক্লাসটা অনেক বেশি জমে ওঠে। সো অনলাইনে তো আসলে এত কিছু একসাথে করা সম্ভব না, জাস্ট আমরা চেষ্টা করবো যে যতটুকু পারা যায় টপিকগুলো যদি হাইলাইট করা যায়। তার আগে বলি যে রেসিডেন্সির জন্য ফার্মাকোলজি ফার্মাকোলজি অনেক ইম্পর্টেন্ট একটা টপিক এবং এখান থেকে আপনাদের রেসিডেন্সিতে প্রায় 25 থেকে 28টা কোশ্চেন আসে। 25 থেকে 28টা কোশ্চেন আসে এবং আমরা পুরো ফার্মাকোলজিকে দুইটা ভাগে ভাগ করেছি। ওকে, ক্লিয়ার। দুইটা ভাগে ভাগ করেছি, লেকচার 12 এবং হচ্ছে লেকচার 13। তো লেকচার 12 থেকে আপনাদের লাস্ট রেসিডেন্সিতেই আজকের এই ক্লাসের টপিক থেকেই হচ্ছে আপনার 13 থেকে 15টা কোশ্চেন আসছে, আর ডিপ্লোমাতে আসছিল হচ্ছে 7টা কোশ্চেন। সো বুঝতেই পারছেন যে আজকের টপিকগুলো কত ইম্পর্টেন্ট। সো আমরা যদি অ্যান্টি মাইক্রোবিয়ালস দিয়ে স্টার্ট করি, অ্যান্টি মাইক্রোবিয়ালসে আমরা দেখবো যে কোন জিনিসগুলো বেশি ইম্পর্টেন্ট। ফার্স্ট অফ অল, অ্যান্টি মাইক্রোবিয়ালসের হচ্ছে অ্যান্টিবায়োটিক আপনারা কিভাবে পড়বেন সেটা হচ্ছে সবার আগে আপনাদের যে ম্যাট্রিক্সের এই বইটা আছে না, 7 ভলিউমের ম্যাট্রিক্স রেসিডেন্সি, আপাতত বাসায় আপনারা এই বইটা পড়বেন এবং করোনার সিচুয়েশন ইমপ্রুভ হলে আমরা ইনশাল্লাহ ক্লাসে আবারও এই জিনিসগুলো পড়াবো। সো এখানে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এই বইয়ের যে টপিকগুলো এগুলো চেষ্টা করবেন আগে পড়তে, আর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করবেন, বিকজ আমরা কোশ্চেন অ্যানালাইসিস করে দেখলাম যে ফার্মাকোলজি থেকে অনেক কোশ্চেন রিপিট হয়। লাইক লাস্ট ইয়ারেই হচ্ছে 70%ই হচ্ছে রিপিট কোশ্চেন ছিল, আর 20% কমন টপিক থেকে আসছে, আর বাকি জাস্ট 8 to 10% হচ্ছে নিউ টপিক ছিল, তাও ওগুলো পড়ানোর মধ্যেই ছিল। অ্যান্টিমাইক্রোবিয়ালস দিয়ে যদি আমরা বলি যে এখানে সবার আগে হচ্ছে ক্লাসিফিকেশন অফ অ্যান্টিমাইক্রোবিয়ালস লাগবে। ক্লাসিফিকেশন অফ অ্যান্টিমাইক্রোবিয়ালসের মধ্যে হচ্ছে যে অ্যান্টিবায়োটিকের ক্লাসিফিকেশন, এখানে মেইনলি লাগবে দুইটা জিনিস, একটা হচ্ছে ক্লাসিফিকেশন অফ অ্যান্টিবায়োটিক আর অ্যান্টিমাইক্রোবিয়ালস অন দ্য বেসিস অফ মেকানিজম অফ অ্যাকশন, আর একটা হচ্ছে অন দ্য বেসিস অফ মোড অফ অ্যাকশন। মেকানিজম অফ অ্যাকশন অনুযায়ী যেটা, এটা আসলে ইনফিনিটি স্টার বললেও কম হবে, এটা আসলে ভেরি 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 ইম্পর্টেন্ট। আমার মনে হয় ফার্মাকোলজি পড়া স্টার্ট করবি না এখান থেকে। সেটা হচ্ছে যে ক্লাসিফিকেশন অফ অ্যান্টিবায়োটিক অন দ্য বেসিস অফ মেকানিজম অফ অ্যাকশন। তো এটা অবশ্যই আপনারা পড়বেন, এটা আমি ক্লাসে সবসময় মুখস্থ করায় দিই। সো আপনারা এই জিনিসটা দেখবেন যে আপনাদের গাইডে আপনাদের দেখবেন যে 495, হ্যাঁ 495 এবং আগে পিছে হবে বইগুলোতে, 495 পেজে আপনারা দেখবেন যে ক্লাসিফিকেশন অফ অ্যান্টিমাইক্রোবিয়ালসটা আছে 418 পেজে। এখানে আপনারা কিভাবে পড়বেন জিনিসটা, এখানে আপনারা দেখবেন যে
এখান থেকে যে একটা চার্ট আছে আপনাদের বইয়ের মধ্যে, এই বইয়ের চার্টটা আপনারা যদি পড়েন দেখবেন যে এরপর যে 7 পেজের কোশ্চেনগুলো এখান থেকেই আসছে ঘুরে ফিরে। সো কিভাবে আসে, একটা হচ্ছে অ্যান্টিবায়োটিক কিভাবে কাজ করে, আর একটা হলো কোন কোন ড্রাগ এই পাথওয়েগুলোকে ইনহিবিট করে কাজ করে। সো অ্যান্টিবায়োটিক কিভাবে কাজ করে, অ্যান্টিবায়োটিক বেসিক্যালি, হ্যাঁ অ্যান্টিবায়োটিক কিভাবে কাজ করে এটা আমরা জানি যে সবার আগে আপনারা মাইক্রোবায়োলজিতে পড়েছেন যে ব্যাকটেরিয়া কিভাবে কাজ করে। আমরা যদি বাইরে থেকে চিন্তা করি ব্যাকটেরিয়া কিভাবে কাজ করে, সেল ওয়াল থাকে, ভিতরে সেল মেমব্রেন থাকে, তার ভিতরে কিছু অর্গানেলস থাকে লাইক রাইবোজোম। রাইবোজোমের কাজ কি, প্রোটিন সিনথেসিস করা। এছাড়া কিছু নিউক্লিক অ্যাসিড সিনথেসিস হয়, ফলিক মেটাবলিজম হয়। তো অ্যান্টিবায়োটিক কিভাবে কাজ করবে, ব্যাকটেরিয়া এগেনস্টে কাজ করে। সো ব্যাকটেরিয়া যেভাবে কাজ করতো এই পাথওয়েগুলোকে ইনহিবিট করে কাজ করে। তো আমরা যদি দেখি যে এখানে আচ্ছা, তো অ্যান্টিবায়োটিকের এখানে যদি আমরা দেখি যে সেল ওয়াল সিনথেসিস কে কে ইনহিবিট করে, এটা একটা বার্নিং কোশ্চেন, খুবই কমনলি এই জিনিসটা আসে। এবং হচ্ছে সেল মেমব্রেন ফাংশন কে কে ইনহিবিট করে। তো আপনারা এই ড্রাগের নামগুলো পড়ে ফেলবেন। লাইক সেল মেমব্রেন, আমরা যদি বাইরে থেকে দেখি সেল ওয়াল কে করবে, বিটাল একটা অ্যান্টিবায়োটিক লাইক পেনিসিলিন, সেফালোস্পোরিন, কার্বাপেনাম, মোনোব্যাক্টাম। এছাড়া আছে হচ্ছে আপনার বেসিট্রাসিন, ভ্যানকোমাইসিন। এরপর যদি দেখি সেল মেমব্রেন, সেল মেমব্রেনের মধ্যে পলিমিক্সিন। তারপর আসেন আপনার প্রোটিন সিনথেসিস, আমি বললাম তো প্রোটিন সিনথেসিস হচ্ছে আবার দুইটা সাবইউনিট হয়, একটা হচ্ছে 30S রাইবোজোমাল সাবইউনিট আর এটা হচ্ছে 50S রাইবোজোমাল সাবইউনিট। তো আপনারা এভাবে মনে রাখতে পারেন যে 30S হচ্ছে 30 জিনিসটা কি, একটা হচ্ছে এ দিয়ে অ্যামাইনোগ্লাইকোসাইড, টি দিয়ে টেট্রাসাইক্লিন। আর 50S আপনারা সিএমসি মনে রাখতে পারেন, ক্লোরামফেনিকল, ম্যাক্রোলিড, ক্লিন্ডামাইসিন, লিনাজোলিড, স্ট্রেপ্টোগ্রামিনস। আর নিউক্লিক অ্যাসিড সিনথেসিস আপনারা এমনি পারবেন, কজ রিফাম্পিসিন আরএনএ সিনথেসিস ইনহিবিট করে। আর ডিএনএ সিনথেসিস হচ্ছে সিপ্রোমেট্রো, এগুলো। সো ফ্লুলোকুইনোলোনস, এটা আপনারা জানেন। আর নিউক্লিওটাইড ইনহিবিশন করে, মজার জিনিস কি, নিউক্লিওটাইড যারা ইনহিবিট করে তারাই হচ্ছে ফলেট সিনথেসিস ইনহিবিট করে। ঠিক আছে, কারা তারা, সালফোনামাইড, ট্রাইমিথোপ্রিম। সো এই জিনিসটা ওভারঅল আপনারা জেনে গেছেন অলরেডি। সো আরেকটা কোশ্চেন আসে যে মোড অফ অ্যাকশন অনুযায়ী, ক্লাসিফিকেশন অফ অ্যান্টিমাইক্রোবিয়ালস অন দ্য বেসিস অফ মোড অফ অ্যাকশন। মোড অফ অ্যাকশন অনুযায়ী হচ্ছে দুই রকম, একটা হচ্ছে আপনার ব্যাকটেরিওসিডাল আর একটা হচ্ছে ব্যাকটেরিওস্ট্যাটিক। আপনারা এই জিনিসটা জানেন যে ব্যাকটেরিওসিডাল মানে কি, আমরা জানি যে ব্যাকটেরিওসিডাল মানে কি, ব্যাকটেরিয়াকে কিল করে কাজ করে। আর ব্যাকটেরিওস্ট্যাটিক কোনটা, ব্যাকটেরিয়াল গ্রোথটাকে ইনহিবিট করে কাজ করে। সো এটা লিস্টটাও আপনাদের দেওয়া আছে, এটা আপনাদের পেজ নাম্বার 425-এ আছে। দেখবেন সুন্দর করে কারা কারা ব্যাকটেরিওসিডাল, কারা কারা ব্যাকটেরিওস্ট্যাটিক, এই জিনিসটা দেওয়া আছে। এখান থেকে কিন্তু অলওয়েজ কোশ্চেন আসে। সো আপনারা এইভাবে এখানে ইজি করে দেওয়া আছে। মেনোমিকেও আপনারা দেখতে পারেন যে ব্যাকটেরিওসিডাল লাইক মিরার, বয়ফ্রেন্ড, পলি, টিভি, এটা আমি ক্লাসে বলি আর কি। সো আপনারা এভাবে দেখে নিতে পারেন। আর আরেকটা জিনিস হচ্ছে কারা কারা ব্যাকটেরিওসিডাল এবং ব্যাকটেরিওস্ট্যাটিক বোথ, এটা অনেক ইম্পর্টেন্ট। এটা পরীক্ষায় আসে যে ব্যাকটেরিওসিডাল এবং ব্যাকটেরিওস্ট্যাটিক বোথ হিসেবে কারা কাজ করে, এটা পরীক্ষা আসে। যেমন হচ্ছে সেফুক্সিটিন, পাইরাজিনামাইড, এরা হচ্ছে বোথ হিসেবে কাজ করে। সো আপনি যেটাই আসুক আপনি ট্রু দিবেন। ক্লোরামফেনিকল, ম্যাক্রোলিড, আপনার ব্যাকটেরিওসিডাল আসলেও ট্রু দিবেন, স্ট্যাটিক আসলেও ট্রু দিবেন। সো এই লিস্টটা আপনারা পড়বেন। এরপর আপনার অ্যান্টিমাইক্রোবিয়ালসকে আর কি পড়বেন, যেমন হচ্ছে গিয়ে আপনার অ্যাডভার্স ইফেক্ট অফ অ্যান্টিমাইক্রোবিয়ালস পড়বেন। আর তারপর থেকে আরেকটা জিনিস যেটা আসে পরীক্ষায় বেশি, যেমন হচ্ছে আপনার সুপার ইনফেকশন কারা করে। কারণ অ্যাডভার্স ইফেক্ট আমরা কি জানি, অ্যান্টিবায়োটিকের কি করে, সবার আগে কি আমরা জানি যে কি, রেজিস্ট্যান্স। হ্যাঁ, আসলে ব্যাপারটা কি, ক্লাসে এই জিনিসগুলো খুব ইন্টারাকশনের মাধ্যমে করা যায় ক্লাসে, কারণ এখানে আপনাদেরও রেসপন্স থাকে এবং হচ্ছে আমরাও তখন অনেক বেশি এনজয় করি জিনিসটা, যে আপনারাও বলেন আমরাও বলি। সো সব মিলে ক্লাসে জিনিসগুলো পড়া হয়ে যায় অনেক বেশি রিক্যাপিচুলেশন, অনেক বেশি কোরিলেশনের মাধ্যমে। সো এখানে তো আসলে ওয়ান ওয়ে হয়ে যাচ্ছে, আমি বলছি আপনারা যে শুনে যাচ্ছেন। সো আশা করি আপনাদের হেল্প হবে, কারণ আমাদের করোনা সিচুয়েশন ইমপ্রুভ হলে তো আবার ক্লাসগুলো শুরু হয়ে যাবে। আর বাসায় ইন দ্য মিনওয়াইল আপনারা যাতে পিছায় না পড়েন, এই অবস্থায় তো আমাদের পড়তে হবে, তাই না? সো এই জন্য আপনারা এই জিনিসগুলো জাস্ট একটু ওরিয়েন্টেড থাকলেন আর আপনারা এই জিনিসগুলো একটু পড়ে ফেললে এগিয়ে থাকবেন অন্যদের চাইতে। তো যাই হোক, আবার ফিরে আসি, যেটা বলছিলাম সেটা হচ্ছে যে বোতে আসলে তো দুইটাই আপনারা ট্রু দিবেন। আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে যে আপনার পাইরাজিনামাইড থেকে আসে ব্যাকটেরিওসিডাল এজেন্ট হলো আপনি ট্রু দিবেন, আবার ব্যাকটেরিওস্ট্যাটিক আসলেও ট্রু দিবেন। আর অ্যাডভার্স ইফেক্ট নিয়ে আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে আপনার কমনলি আমরা কি জানি, রেজিস্ট্যান্স করে, সুপার ইনফেকশন করে, জিআই টক্সিসিটি করে। এখন সুপার ইনফেকশন থেকে পরীক্ষা আবার আসে যে কোন কোন ড্রাগ আপনার সুপার ইনফেকশন করতে পারে। ঠিক আছে, ওকে, এই জিনিসগুলো আপনারা পড়বেন। এছাড়া অ্যান্টি সিউডোমোনাল অ্যান্টিবায়োটিক কারা কারা, তারপর এমআরএসএতে আমরা কোন কোন ড্রাগ দেই, এই জিনিসগুলো আপনাদেরকে পড়তে হবে। ড্রাগ লিস্ট আসলে আমার বলার কিছু নাই, এটা আসলে বুঝার কিছু নাই, এটা আপনারা মুখস্থ করে নেবেন। ঠিক আছে, এগুলো আপনাদের আছে।
এগুলো আপনারা অবশ্যই পড়ে নেবেন। তারপর আমাদের যে জিনিসটা সেটা হচ্ছে বিটা ল্যাকটাম অ্যান্টিবায়োটিক। বিটা ল্যাকটামটা হচ্ছে একটু ভালোভাবে পড়তে হবে আপনাদেরকে। আচ্ছা, তো বিটা ল্যাকটামের যে জিনিসটা সেটা হচ্ছে এখান থেকে পরীক্ষায় আসে যে বিটা ল্যাকটাম অ্যান্টিবায়োটিক কারা কারা। আর ড্রাগের নাম অবশ্যই আপনাকে জানতে হবে। পেনিসিলিন, সেফলোস্পোরিন, কার্বাপেনম, মোনোবেকটাম জানলেই শুধু হবে না। পেনিসিলিনের আন্ডারে কে কে আছে, সেফলোস্পোরিনের আন্ডারে কে কে আছে। সেফলোস্পোরিন যেমন আবার আছে হচ্ছে ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন, ফোর্থ জেনারেশন, ফিফথ জেনারেশন। সো জেনারেশন যত বেশি, গ্রাম নেগেটিভের উপর এগেনস্টে অ্যাক্টিভিটি তত বেশি, এটা আমাদের মনে রাখতে হবে। সো সক্সিলিন, পেনিসিলিন আপনারা পড়তে পারবেন, কার্বাপেনম, মোনোবেকটাম এগুলোর নামগুলো দেখবেন। তো এদের মধ্যে সেফলোস্পোরিনের মধ্যে আবার কারা কারা আপনার অ্যান্টিসিউডোমোনাল হিসেবে কাজ করে এটাও আপনাকে জানতে হবে। তো আলাদা করে পরীক্ষায় আসে অ্যান্টিসিউডোমোনাল পেনিসিলিন কোনগুলো, অ্যান্টিসিউডোমোনাল আপনার সেফলোস্পোরিন কোনগুলো, এছাড়া আপনার আসবে এমআরএসিতে কোন কোন ড্রাগ আমরা দেই। তো এই জিনিসগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর বিটা ল্যাকটাম থেকে আরেকটা জিনিস আসে সেটা হচ্ছে পেনিসিলিন। বিটা ল্যাকটাম অ্যান্টিবায়োটিক যেমন হচ্ছে পেনিসিলিন রেজিস্ট্যান্স কিভাবে হয়। এটা আমরা আসলে যদি এভাবে পড়ি যে আমাকে একটা জিনিস যদি আপনারা যদি নর্মালি বলেন কিংবা চিন্তা করেন যে আচ্ছা বিটা ল্যাকটাম রিংটা কি ড্রাগের মধ্যে থাকে নাকি ব্যাকটেরিয়ার মধ্যে থাকে? ড্রাগের মধ্যে থাকে। আর ব্যাকটেরিয়ার মধ্যে কি থাকে? এনজাইম। এনজাইমের নাম কি? বিটা ল্যাকটামেজ এনজাইম। তাহলে এই যে এনজাইম বিটা ল্যাকটামেজ, এ যখন এই রিংটাকে মানে হচ্ছে বিটা ল্যাকটাম রিংটাকে যখন ভেঙে ফেলে, এনজাইমের কাজ কি? রিংটাকে ভেঙে ফেলা। তাহলে এই বিটা ল্যাকটামেজ যখন রিংটাকে ভেঙে ফেলে তাহলে কি মানে ড্রাগের রিংটাকে ভেঙে ফেলছে, তাহলে কি আর ড্রাগ কাজ করতে পারবে? পারবে না। তখন আমরা এটাকে কি বলতেছি? ড্রাগ রেজিস্ট্যান্স। তাহলে আমরা একটা ফর্মুলার মতো করে মনে রাখতে পারি যে যার নামের সাথে রেজিস্ট্যান্স কথাটা থাকবে সে কাজ করতে পারে না। ঠিক আছে, এটা একটু মনে রাখবেন যে যার নামের সাথে রেজিস্ট্যান্স কথাটা আছে সে কাজ করতে পারে না। আরেকটা জিনিস সেটা হচ্ছে বিটা ল্যাকটামেজ ইনহিবিটর কারা কারা পরীক্ষায় আসে, বিটা ল্যাকটামেজ রেজিস্ট্যান্স কারা কারা। ইনহিবিটর যেমন হচ্ছে ট্যাজোব্যাকটাম, সালব্যাকটাম, ক্ল্যাভোলেনিক অ্যাসিড, এরা হচ্ছে বিটা ল্যাকটামেজ ইনহিবিটর। ঠিক আছে, এই জিনিসগুলো পরীক্ষায় অনেক বেশি আসে, এই জিনিসগুলো আপনাদেরকে অবশ্যই জানতে হবে। বিটা ল্যাকটামেজ রেজিস্ট্যান্ট কারা কারা এটাও আপনাদেরকে পড়ে ফেলতে হবে। ঠিক আছে, আরেকটা আসে অ্যান্টি স্ট্যাফিলোকক্কাল ড্রাগ কোনগুলো। স্ট্যাফ ইনফেকশন আমরা সবাই জানি, কোনটা দিই আমরা? ফ্লুক্লক্সাসিলিন, এটা আমরা সবাই জানি। কিন্তু ডাইক্লক্সাসিলিন, মেথিসিলিন, ন্যাপসিলিন, অক্সিসিলিন এগুলো আমাদেরকে জানতে হবে। ঠিক আছে, ওকে, এইগুলো গেল আপনার বিটা ল্যাকটাম থেকে। আর এই পাশ থেকে পেনিসিলিন, সেফলোস্পোরিন নামগুলোর সাথে সাথে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে প্রত্যেকটার ইন্ডিকেশন, অ্যাডভার্স ইফেক্ট, এটা তো অবশ্যই আপনারা পড়ে নেবেন। আর এই জিনিসগুলো ছবি দেওয়া আছে, দেখবেন যে লিপিন কটে সুন্দর ছবি দেওয়া আছে। আপনারা লিপিন কটটা যদি পারেন লিপিন কট থেকে ছবিগুলো দেখে নিন। ঠিক আছে, আর আপনাদের এরপর আমি বলবো যে অ্যান্টিমাইক্রোবিয়ালস থেকে মোটামুটি এইগুলোই বেশি বেশি আসে এই অ্যান্টিবায়োটিকের বিটা ল্যাকটাম পোর্শন থেকে। নেক্সট আমরা যদি যাই অ্যামাইনো গ্লাইকোসাইড, খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। আপনার এটা রেসিডেন্সিতেও আসবে, ডিপ্লোমাতেও আসবে। তো অ্যামাইনো গ্লাইকোসাইড আপনি কিভাবে পড়বেন? আমরা সবাই জানি যে অ্যামাইনো গ্লাইকোসাইড কি কি আছে। স্ট্রেপ্টোমাইসিন, জেন্টামাইসিন, অ্যামিকাসিন, নিওমাইসিন, নেটলমাইসিন, টব্রামাইসিন, কারামাইসিন, এগুলো তো আপনারা জানেন। তো এটা তো আপনাদের বইয়ে আছে, আপনারা পড়ে নেবেন। তো আমি এভাবে সবসময় মনে রাখতাম এবং ক্লাসে আমি এভাবেই পড়াই যে অ্যামাইনো গ্লাইকোসাইড আপনার পরীক্ষার জন্য আপনি যদি একদম শর্টকাটে পড়তে চান, জাস্ট আমার হাতে এখানে কয়টা আঙ্গুল দেখতে পাচ্ছি, তো আমি রুল অফ 5 দিয়ে মনে রাখবো অ্যামাইনো গ্লাইকোসাইড। লাইক আমি নো গ্লাইকোসাইড, এই নো হচ্ছে 5 নো। একটা নো হচ্ছে নো প্রোটিন সিনথেসিস। মনে আছে আমরা বলছিলাম প্রোটিন সিনথেসিসের 30th রাইবোসোমাল সাবইউনিটকে ইনহিবিট করে কে? অ্যামাইনো গ্লাইকোসাইড। আরেকটা কি ছিল? টেট্রাসাইক্লিন। তাহলে ওই অ্যামাইনো গ্লাইকোসাইড কি করতেছে? প্রোটিন সিনথেসিসকে ইনহিবিট করে। নো প্রোটিন সিনথেসিস। আমরা প্রেগনেন্সিতে দিব না, সো নট গিভেন ইন প্রেগনেন্সি। আমরা কি ওরালি দেই? না, নট গিভেন ওরালি, এক্সেপ্ট নিওমাইসিন, কারণ নিওমাইসিনের অনেক বেশি নেফ্রোটক্সিক অ্যাকশন, সো ওইটা আমরা হচ্ছে গিয়ে পার এন্টারালি দিব না। কিন্তু বাকি সব অ্যামাইনো গ্লাইকোসাইড আমরা পার এন্টারালি দেই। তাহলে আমার কয়টা নো হলো? নো প্রোটিন সিনথেসিস, নট গিভেন ইন প্রেগনেন্সি, নট গিভেন ওরালি। আরেকটা নো দিয়ে কি? নো মানে নেগেটিভ। সো গ্রাম নেগেটিভের এগেনস্টে ওরা কাজ করে, স্ট্রিক্ট অ্যারো। এইবার লাস্ট বাট নট দ্য লিস্ট 5 নাম্বার নোটা কি? সেটা হচ্ছে নেফ্রোটক্সিসিটি, আর ও দিয়ে অটোটক্সিসিটি। ঠিক আছে, এগুলো মোটামুটি আমাদের অ্যামাইনো গ্লাইকোসাইড। এইটা পড়লে আপনি দেখবেন যে মোটামুটি এতটুকু নলেজ থেকে আপনি যদি পরবর্তীতে অ্যামাইনো গ্লাইকোসাইড পড়েন দেখবেন যে মোটামুটি কভার হয়ে যাবে, বুঝতে ইজি হবে। নেক্সট হচ্ছে আপনাদের অ্যামাইনো গ্লাইকোসাইডের পর হলো গিয়ে ফ্লুরোকুইনোলোনস। ফ্লুরোকুইনোলোনস থেকে আপনাদের যেটা লাগবে সিপ্রোফ্লক্সাসিন আসে। সিপ্রোফ্লক্সাসিন কিন্তু আপনার আরেকটা জিনিস যেটা লাগবে ফ্লুরোকুইনোলোনস থেকে জানা থাকা ভালো যে সিপ্রোফ্লক্সাসিন আমরা প্রেগনেন্সিতে কি দিব নাকি দিব না?
আমরা দেই না, এটা আমরা সবাই ট্রু দিব যে নট গিভেন ইন প্রেগনেন্সি। আচ্ছা, দ্যাট মিনস সিপ্রোফ্লক্সাসিন কন্ট্রাইন্ডিকেটেড, ট্রু, বা সিপ্রোফ্লক্সাসিন ইজ টেরাটোজেনিক, এটাই হচ্ছে কনফিউশন হয়। সিপ্রোফ্লক্সাসিন কিন্তু টেরাটোজেনিসিটি করে না, তাহলে এটা অ্যান্সার ফলস হবে। ঠিক আছে, সিপ্রোফ্লক্সাসিন থেকে মেইনলি পরীক্ষার জন্য লাগবে যেটা, সেটা হচ্ছে মানে ফ্লুরোকুইনোলোনস থেকে, সেটা হচ্ছে অ্যাডভার্স ইফেক্ট, সাইড ইফেক্টগুলো অবশ্যই পড়তে হবে। অ্যান্ড আরেকটি জিনিস মনে রাখবেন, 18 ইয়ার্সের নিচে আমরা সিপ্রোফ্লক্সাসিন দিব না। আর বাচ্চাদের ওরা কি করে, ওরা হচ্ছে বড়দের কি করে আর বাচ্চাদের কি করে, ঠিক না? মনে রাখবেন যে এরা হচ্ছে গ্রোয়িং বোন ড্যামেজ করে, আর একটা হচ্ছে টেন্ডিনোসিস করে। কি বলছি? টেন্ডিনোসিস করে, এটা অনেক ইম্পর্টেন্ট। এই জিনিসগুলো আসে সিপ্রোফ্লক্সাসিন থেকে। আরেকটা আর হচ্ছে সাইড ইফেক্ট কমনলি যে এই নজিয়া, ভমিটিং, ডায়রিয়া, এগুলো আপনারা জানেন, এগুলো আসবে। আরেকটা জিনিস লাগে আপনাদের, সেটা হচ্ছে রেসপিরেটরি ফ্লুরোকুইনোলোনস, অনেক ইম্পর্টেন্ট। রেসপিরেটরি ফ্লুরোকুইনোলোনস থেকে আপনাদের মেইনলি আসে হচ্ছে কারা রেসপিরেটরি ফ্লুরোকুইনোলোনস। এটা আপনাদের লেখা আছে বইয়ের মধ্যে, দেখবেন যে লিভোফ্লক্সাসিন, গেমিগেটিম, অক্সিফ্লক্সাসিন, স্পারফ্লক্সাসিন, এরা হচ্ছে রেসপিরেটরি ফ্লুরোকুইনোলোনস। ঠিক আছে, নেক্সট আমরা যদি যাই, একটা হচ্ছে আপনার ফ্লুরোকুইনোলোন বলে ফেললাম। নেক্সট আপনাদের হচ্ছে মেট্রোনিডাজোল। মেট্রোনিডাজোল নিয়ে যদি বলি তাহলে বলবো যে মেট্রোনিডাজোল থেকে পরীক্ষায় কোশ্চেন আসে, এবং এটা আমার খুব মজা লাগে, এটা পড়াতেও আমার খুব মজা লাগে, কারণ মেট্রোনিডাজোল লাইক ফ্লাজিল আমরা সবাই মোরলেস খাইছি লাইফে। সো এখান থেকে আসে, এরা হচ্ছে মিক্সড অ্যামিবিসাইড। সো পরীক্ষায় আসে কি, ওরা হচ্ছে টিস্যু অ্যামিবিসাইড অনলি, তাহলে অ্যান্সার কিন্তু ফলস হবে, কারণ হচ্ছে ওরা মিক্সড অ্যামিবিসাইড, বোথ টিস্যু অ্যাজ ওয়েল অ্যাজ লুমিনাল অ্যামিবিসাইড। আর মেট্রোনিডাজোল থেকে আরেকটা জিনিস আসে যে মেট্রোনিডাজোল ইন্টারঅ্যাক্টস উইথ অ্যালকোহল, অ্যান্সার কিন্তু অবশ্যই ট্রু, কারণ মেট্রোনিডাজোল খাওয়া চলাকালীন অবস্থায় আপনি অবশ্যই অ্যালকোহল খাইতে পারবেন না, তাহলে কিন্তু সমস্যা আছে, আপনার প্রফিউজ ভমিটিং হবে। তো একটা হচ্ছে অ্যাডভার্স ইফেক্ট। অ্যাডভার্স ইফেক্ট মেটালিক টেস্ট, যেটা আমাদের সবসময়ই হয়, মেট্রোনিডাজোল খাইলে, ফ্লাজিল খাইলে মেটালিক টেস্ট হয়। সো এটা আসে, জিআই ডিস্টারবেন্স, এই জিনিসগুলো পরীক্ষায় আসে। আর এই পাশ থেকে আপনাদের হচ্ছে অ্যান্টি ম্যালেরিয়াল ড্রাগ পড়তে হবে। অ্যান্টি ম্যালেরিয়াল ড্রাগের নামগুলো পড়বেন, ক্লোরোকুইনের ইন্ডিকেশন পড়বেন, ক্লোরোকুইনের নন ম্যালেরিয়াল ইন্ডিকেশন আছে। আর এখন তো করোনার সিজনে আপনারা হাইড্রোক্সিক্লোরোকুইন নিয়ে অনেক কিছুই অলরেডি আপনারা স্টাডি করে ফেলছেন, তো এই জিনিসগুলো আপনারা পড়ে ফেলবেন। আর এবার আসেন আমরা যদি টিউবারকিলোসিসে যাই, যে টিবি থেকে কি পড়বো। শুনেন, টিবি পড়ে মানে আপনি টিবি না পড়ে তো পরীক্ষার হলে যাইতে পারবেন না, কারণ টিবি থেকে আপনার প্যাথোলজিতে কোশ্চেন আসবে, টিবি থেকে আপনার রেসপিরেটরি মেডিসিনে কোশ্চেন আসবে, টিবি থেকে আপনার ফার্মাকোলজিতেও কোশ্চেন আসবে। আমি যদি আমার ফার্মাকোলজি নিয়ে বলি, সেটা হচ্ছে টিবি থেকে ফিক্সড হচ্ছে 4টা কোশ্চেন আসে। একটা হচ্ছে অ্যান্টি টিবি ড্রাগ কারা কারা, এটা আপনাদের ক্যাটজাং 14th এডিশনে দেখবেন, খুব সুন্দর একটা চার্ট করা আছে। আপাতত ওইখান থেকে আপনারা দেখে নেবেন যে ফার্স্ট লাইন অ্যান্টিডিবি ড্রাগ কারা কারা, সেকেন্ড লাইন অ্যান্টিডিবি ড্রাগ কারা কারা। ঠিক আছে, ওকে। ফার্স্ট লাইন অ্যান্টিডিবি ড্রাগ আমরা সবাই জানি, আইসোনিয়াজিন, রিফাম্পিসিন, ইথামবিউটিল, প্যারাজিটামাইড, তো স্ট্রেপ্টোমাইসিন। আর সেকেন্ড লাইনে কে কে আছে, এই জিনিসগুলো আপনারা পড়ে নেবেন। আরেকটা কোশ্চেন যেটা আসে, সেটা হচ্ছে আমরা ছোটবেলায় যে জিনিসটা কমনলি ওয়ার্ডে আমরা আইটেমে, তারপর ওয়ার্ডে, এই ওয়ার্ড ফাইনালে, এইসব জায়গায় আমরা কমনলি একটা কোশ্চেন ফ্রিকুয়েন্টলি মানে আস্ক করা হতো না, যে কমন সাইড ইফেক্ট অফ অ্যান্টিডিবি ড্রাগ কী কী, এই জিনিসটা পরীক্ষায় আসে, এই জিনিসটাই আসে। এবং আরেকটা মজার জিনিস যেটা, সেটা হচ্ছে ওই যে আমরা এর আগে বলছি না যে ব্যাক্টেরিওসিডাল, আরেকটা হচ্ছে ব্যাক্টেরিওস্ট্যাটিক আপনাদেরকে পড়তে হবে। এই ব্যাক্টেরিওসিডাল এবং স্ট্যাটিকের মধ্যে কোন অ্যান্টিডিবি ড্রাগ আপনার ব্যাক্টেরিওসিডাল আর কোন অ্যান্টিডিবি ড্রাগ হচ্ছে ব্যাক্টেরিওস্ট্যাটিক, এটা আপনাদের পড়তে হবে। বাট পাইরাজিনামাইড কিন্তু বোথ, ঠিক আছে? ইথামবিউটল ছাড়া বাকি সবাই হচ্ছে ব্যাক্টেরিওসিডাল, ইথামবিউটল হচ্ছে ব্যাক্টেরিওস্ট্যাটিক। ওকে, আরেকটা জিনিস লাগবে যেটা, সেটা হচ্ছে এই অ্যান্টিটিবি ড্রাগের মধ্যে, এটা আপনার প্রতিবারই ফ্রিকুয়েন্টলি আসে, লাইক এবার রেসিডেন্সিতে আসলো, পরে দেখা গেল যে ডিপ্লোমাতে চলে আসলো, আবার ডিপ্লোমাতে এবার আসলো, আরেকবার হচ্ছে রেসিডেন্সিতে আইদার হেপাটোটক্সিক আসে, না হলে নেফ্রোটক্সিক আসে, ঘুরে ফিরে কোশ্চেন আসে। সেটা কি, একটা হচ্ছে যে হেপাটোটক্সিক অ্যান্টিটিবি ড্রাগ কোনগুলা, আর নেফ্রোটক্সিক অ্যান্টিটিবি ড্রাগ কোনগুলো। দ্যাট মিনস আরেকটা কোশ্চেন এইভাবে ঘুরে দেয় একই জিনিস। এই জিনিসগুলো আসলে মজা আছে, ফার্মাকোলজিতে দেখবেন যে কোশ্চেনের অ্যান্সার মার্কস তোলা খুবই ইজি, কারণ রিপিট কোশ্চেন অনেক হয়, কমন টপিক থেকে আসে, এবং আপনার জাস্ট বি কনফিডেন্ট। ম্যাট্রিক্সের বইটা ভালোভাবে পড়বেন, ক্লাসে আমরা যেভাবে গাইডলাইন্স দিব এটা ফলো করবেন, আমার লেকচার শিট আপনারা ক্লাসে যখন করবেন তখন পাবেন। ওই জিনিসটা যদি বারবার আপনারা রিভাইজ দেন, রিভিশনের কোনো বিকল্প নাই, এবং পরীক্ষায় ডেফিনেটলি আপনি অ্যান্সার করতে পারবেন। জাস্ট ট্রাস্ট মি, ইনশাল্লাহ আসলেই পারা পসিবল। এখন রিফাম্পিসিন, আরেকটা হচ্ছে আইসোনিয়াজাইড, আরেকটা হলো প্যারাজিনামাইড, RIP, এরা কি, এরা হচ্ছে হেপাটোটক্সিক, মনে রাখবেন। আর নেফ্রোটক্সিক অ্যান্টিটিবি ড্রাগ হচ্ছে
আমরা আরএস বলি না সার্জারির, এরকম মনে রাখতে পারেন যে রিফাম্পিসিন আর একটা হচ্ছে স্ট্রেপ্টোমাইসিন। এরা হচ্ছে আপনার নেফ্রোটক্সিক অ্যান্টিটিবি ড্রাগ। ঠিক আছে, ওকে। আমাদের অ্যান্টিটিবি মোটামুটি হয়ে গেল। টিবি থেকে মোটামুটি এই কোশ্চেনগুলোই আসে। আর এরপর যদি আমরা যাই, সেটা হচ্ছে অ্যান্টিবায়োটিক নিয়ে আমরা বলে ফেলছি, অ্যান্টিব্যাকটেরিয়াল বলছি, টিবি, ম্যালেরিয়া এগুলো বলা শেষ। এরপর আমি যেটা বলবো সেটা হচ্ছে অ্যান্টিফাঙ্গাল থেকে কি কোশ্চেন আসে। অ্যান্টিফাঙ্গাল থেকে যেমন অ্যামফোটেরিসিন বি, এটার সাইড ইফেক্ট একটু দেখবেন, মেকানিজম দেখবেন। অ্যামফোটেরিসিন বি কিন্তু আপনার সেল মেমব্রেন ফাংশনকে অল্টার করে কাজ করে। তো পরীক্ষা অনেক সময় আসে যে সেল মেমব্রেন ফাংশনকে আর কোন কোন অ্যান্টিফাঙ্গাল হচ্ছে অল্টার করে কাজ করে, এটা আপনাদের পারতে হবে যে কিটোকোনাজোল, অ্যামফোটেরিসিন বি, নিস্টাটিন, এরা হচ্ছে সেল মেমব্রেন ফাংশনকে অল্টার করে কাজ করে। এখন আপনারা দেখেন এই অ্যান্টিফাঙ্গাল থেকে কিভাবে কোশ্চেন আসে। জাস্ট আপনার মনে রাখবেন, ফার্মাকোলজির একটা মজার জিনিস হচ্ছে ড্রাগ লিস্ট আপনাকে পড়তে হবে। সেটা আপনি সূত্র দিয়ে পড়েন, না এমনি পড়বেন, নাকি গানের ছলে পড়বেন, না বারবার রিভাইজ করে পড়বেন, সেটা আপনার ব্যাপার। আপনাকে এই জিনিসগুলো মনে রাখতে হবে, এইগুলোই পরীক্ষায় আসে। অ্যান্টিফাঙ্গাল কোনগুলো এটা আপনাকে চিনতে হবে। পরীক্ষায় আসে আপনার অ্যান্টিফাঙ্গাল ড্রাগ কোনগুলো, তারপর আপনার আসবে হচ্ছে টপিক্যাল অ্যান্টিফাঙ্গাল এজেন্ট কারা কারা। কোশ্চেনে আসে which of the following agents which of the following antifungal agents are given topically, অথবা orally antifungal agents are। ঠিক আছে, এই জিনিসগুলো আপনারা দেখবেন। টপিক্যালি আমরা এভাবে মনে রাখি, টপিক্যাল টি দিয়ে টানি, এভাবে মনে রাখতে পারেন। যেমন হচ্ছে টার্বিনাফিন, অ্যামফোটেরিসিন বি, নিস্টাটিন, এরপর হচ্ছে আপনার ইট্রাকোনাজোল, এরা হচ্ছে টপিক্যালি আমরা দিব। আর আপনি যদি বলেন যে ওরালি হচ্ছে কেজি ফিট দিয়ে মনে রাখতে পারেন যে কিটোকোনাজোল, গ্লাইসিওফালভিন, ফ্লুকোনাজোল, ইট্রাকোনাজোল, এগুলো আপনারা ইয়া করবেন। ঠিক আছে, টি দিয়ে টার্বিনাফিন। তো এই ওরালি অ্যাভেলেবল অ্যান্টিফাঙ্গাল কারা কারা, আর একটা হচ্ছে টপিক্যালি অ্যান্টিফাঙ্গাল ড্রাগস কারা কারা, এই জিনিসগুলো অনেক ইম্পর্টেন্ট। সো আমাদের অ্যান্টি মাইক্রোবিয়ালস থেকে যদি আমরা বলি, অ্যান্টি মাইক্রোবিয়ালস থেকে মোটামুটি এতটুকু পড়লেই আশা করা যায়। আপাতত আপনারা এগুলো পড়েন, পরে যখন আপনারা ক্লাসে আসবেন তখন তো আরও ডিটেলসে দেখবেন। বাট আপনাদেরকে অবশ্যই এই জিনিসগুলো যেগুলো আমি বলেছি সবই আপনাদের এই বইটাতে আছে, ম্যাট্রিক্সের যে আপনাদের 7 ভলিউমের যে বইটা আছে, লেটেস্ট যে এডিশনটা আছে, আমি পেজ নাম্বারও প্রথম দিকে বলে দিয়েছি। আপনারা ওই সিরিয়ালি একটু দেখবেন, ইনশাল্লাহ কভার করা সম্ভব। এবং অবশ্যই কোশ্চেন সলভ করবেন, কোশ্চেন সলভ মাস্ট। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন অবশ্যই আপনাকে সলভ করতে হবে, যেগুলো সব এখানে আছে। এখান থেকে আপনারা সলভ করেন, কোনো কনফিউশন হলে আমরা তো আছি, আমাদেরকে পোস্ট করবেন, আমরা ইনশাল্লাহ চেষ্টা করবো সলভ করে দেওয়ার। নেক্সট আমরা যে টপিকে যাব সেটা হচ্ছে আমাদের রেসপিরেটরি ফার্মাকোলজি। রেসপিরেটরি ফার্মাকোলজি থেকে আপনাদের কি লাগবে? রেসপিরেটরি আপনাদের আলাদা ক্লাসও হবে রেসপিরেটরি মেডিসিনে। আমার ফার্মাকোলজি থেকে মেইনলি খুব স্পেসিফিক কোশ্চেন আসে রেসপিরেটরি ফার্মাকোলজি, সেটা হচ্ছে ব্রঙ্কিয়াল অ্যাজমা। ব্রঙ্কিয়াল অ্যাজমা মাস্ট, এটা আপনার এখানে পড়তেই হবে, এটা আপনি অন্য জায়গাতেও পড়বেন, কিন্তু ড্রাগ জাস্ট ব্রঙ্কিয়াল অ্যাজমা থেকে আসে। যে ব্রঙ্কিয়াল অ্যাজমার 3টা কোশ্চেন, একটা হচ্ছে ব্রঙ্কিয়াল অ্যাজমাতে কোন কোন ড্রাগ আমরা দিই, অ্যাকিউট এক্সাজারবেশন অফ অ্যাজমাতে আমরা কি দিই, আর ক্রনিক অ্যাজমাতে আমরা কি দিই, অথবা অ্যাকিউট এক্সাজারবেশনে আমরা যে ট্রিটমেন্ট দিই সেটাই তো আপনার কি রিলিভার, আর ক্রনিকে যেটা সেটা হচ্ছে প্রিভেন্টার। সো আপনি যদি অ্যাকিউট এক্সাজারবেশনের ট্রিটমেন্টগুলো পড়তে পারেন তাহলে আপনি জানবেন যে এরাই হচ্ছে রিলিভার, আর ক্রনিকে যেটা সেটা হচ্ছে প্রিভেন্টার। আরেকটা জিনিস আপনাদের মনে রাখতে হবে যে ব্রঙ্কিয়াল অ্যাজমাতে আমরা জানি ব্রঙ্কিয়াল অ্যাজমাতে কি হয়, বেসিক্যালি ব্রঙ্কোস্পাজম হয়, ইনফ্লামেশন হয়। তাহলে আপনাকে কি করতে হবে? ব্রঙ্কো ডাইলেটর দিতে হবে, অ্যান্টি ইনফ্লামেটরি দিতে হবে, এছাড়া লিউকোট্রিন অ্যান্টাগনিস্ট দিই আমরা। সো এইটা পরীক্ষা আসে যে কারা কারা ব্রঙ্কো ডাইলেটর হিসেবে কাজ করে, এটা আপনারা পড়বেন, আলাদা করে দেওয়া আছে। ব্রঙ্কিয়াল অ্যাজমা ড্রাগের যে লিস্ট আছে ওইখানে আপনারা দেখবেন কারা কারা একদম সুন্দর করে বইয়ের মধ্যে আছে আপনাদের। ঠিক আছে, ব্রঙ্কিয়াল অ্যাজমা বইয়ের মধ্যে একদম সুন্দর করে দেওয়া আছে এখানে যে ব্রঙ্কিয়াল অ্যাজমাতে আমার কারা কারা ব্রঙ্কো ডাইলেটর হিসেবে কাজ করে, কারা কারা আপনার অ্যান্টি ইনফ্লামেটরি হিসেবে কাজ করে। ঠিক আছে, এবং লিউকোট্রিন অ্যান্টাগনিস্টের নাম কি। এখন অ্যান্টি ইনফ্লামেটরি কারা কারা আপনারা জানেন, এগুলো আপনারা দিবেন। এবং ব্রঙ্কো ডাইলেটরস কারা কারা, ব্রঙ্কো ডাইলেশন কিভাবে করে এটাও আপনারা পড়ে নিন। এখানে আপনারা দেখবেন যে বিটা অ্যাগনিস্ট সালবুটামল ব্রঙ্কো ডাইলেশন করে, এছাড়া অ্যান্টি মাস্কারানিক আমরা জানি ইপ্রাট্রোপিয়াম ব্রোমাইড, এরাও হচ্ছে ব্রঙ্কো কি করে, ডাইলেশন করে। আচ্ছা, সো এই জিনিসগুলো আপনাদেরকে জানতে হবে। আর ইদানিং একটা কোশ্চেন খুব আসে, আমার মনে হয় যে এটা একটা ট্রেন্ডের মতো। ঠিক আছে, সেটা হচ্ছে ব্রঙ্কো কনস্ট্রিক্টর কারা কারা। আগে তো অনেক আসতো, লাস্ট 10 ইয়ার্স যখন আপনি সলভ করবেন তখন আপনি দেখবেন ব্রঙ্কো ডাইলেটর কারা কারা, এগুলো প্রচুর আসছে। বাট রিসেন্টলি আপনি দেখবেন ব্রঙ্কো কনস্ট্রিক্টর কারা কারা। আপনি যখন টেক্সট বই খুঁজবেন আপনি দেখবেন ব্রঙ্কো ডাইলেটর কারা কারা সব দেওয়া আছে, কিন্তু ব্রঙ্কো কনস্ট্রিক্টরের আলাদা কিন্তু লিস্ট আমি খুঁজে পাই নাই। সো আমি আপনাদের জন্য যেটা করেছি সেটা হচ্ছে ব্রঙ্কো কনস্ট্রিক্টরের পুরা মানে যারা যারা ব্রঙ্কো কনস্ট্রিক্টর প্রিভিয়াস ইয়ারে
টাইপের কোশ্চেন আসছে ওগুলোকে একসাথে করে দিয়েছি। এটা আপনাদের এই বইও আছে, আপনারা দেখতে পারবেন। এটা মূলত টেক্সট বই থেকেই নেওয়া হয়েছে। এই ব্রঙ্কো কনস্ট্রিক্টরের লিস্টটা আপনারা অবশ্যই বই থেকে পড়ে নেবেন, ম্যাট্রিক্সের এই বই থেকে এটা পড়ে নেবেন। এখান থেকে অলওয়েজ কোশ্চেন আসছে যে কারা কারা ব্রঙ্কো, মানে অলওয়েজ বলতে ইদানিং খুব আসে, লাস্ট 2-3 ইয়ার্সে খুব আসতেছে যে ব্রঙ্কো কনস্ট্রিক্টরস কারা কারা। এখন আপনি অ্যাড্রিনালিন আমরা দিই না লাইফ থ্রেটেনিং ব্রঙ্কিয়াল অ্যাজমাতে? দেই। এখন অ্যাড্রিনালিনের আর কি কি ইন্ডিকেশন আছে এটাও পরীক্ষায় লাগে, এটা আসে পরীক্ষায়, এটা আপনাদের পড়তে হবে। ইন্ডিকেশন আমরা তো জানি কার্ডিয়াক অ্যারেস্টে দিই, আমরা লোকাল অ্যানেস্থেটিক এজেন্টের অ্যাকশনটাকে প্রলং করার জন্য দিই। তো এই যে অ্যাড্রিনালিনের যে আরও ইন্ডিকেশন আছে এটা আপনারা একটু পড়ে নিন। তাহলে আমরা দেখলাম যে এখানে অ্যাড্রিনালিনের ইন্ডিকেশন আমরা পড়বো, ব্রঙ্কো কনস্ট্রিক্টর কারা কারা পড়বো, ব্রঙ্কো ডাইলেটর কারা কারা এটা আমরা জানি, এটা আমরা পড়তেছি। আরেকটা জিনিস মনে রাখবেন, এই যে বিটা অ্যাগনিস্ট আমরা দিচ্ছি ওরা কি ব্রঙ্কো ডাইলেশন হিসেবে কাজ করতেছে না, ব্রঙ্কো ডাইলেটর হিসেবে। এই বিটা অ্যাগনিস্ট যে আপনি দিবেন এটার কিছু অ্যাডভার্স ইফেক্ট হবে। সো এটার অ্যাডভার্স ইফেক্ট কি কি এটাও পরীক্ষায় আসে, ঠিক আছে? এটার অ্যাডভার্স ইফেক্ট আমার মনে হয় না এটা আপনার আলাদা করে পড়তে হবে, কারণ হচ্ছে আপনারা জানি যে আমরা বিটা ব্লকার লাইক এন্ডেভার আমরা পরীক্ষার আগে অনেক সময় খাই, আমাদের পালপিটেশন হয়, ট্যাকিকার্ডিয়া হয়, তখন আমরা বিটা ব্লকার খাই। সো বিটা অ্যাগনিস্টের অ্যাডভার্স ইফেক্ট কি হবে জাস্ট এভাবে চিন্তা করে দিয়ে দিবেন, আপনার পালপিটেশন হবে, ট্যাকিকার্ডিয়া হবে, ব্লাড প্রেশার বেড়ে যাবে। সো এই জিনিসগুলো আপনারা পড়লেই আশা করি পারবেন, ঠিক আছে? সো আমাদের রেসপিরেটরি ফার্মাকোলজি থেকে তাহলে আমাদের মোটামুটি এতটুকুই পড়তে হবে আপাতত। আপনারা এই জিনিসগুলো পড়ে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ করেন, দেখা যাবে যে অনেকগুলো পারা যাচ্ছে। আর একটা জিনিস মনে রাখবেন, ম্যাক্সালফ কিন্তু আমরা দেই, আর ব্রঙ্কিয়াল অ্যাজমাতে অনেক সময় দেওয়া হয়। আর একটা জিনিস যেটা আমি বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আপনার রিলিভার আর প্রিভেন্টার তো আপনি পড়লেন, বাট একটা এক্সাম্পল যদি বলা হয় যেটা বোথ রিলিভার এবং প্রিভেন্টার হিসেবে কাজ করে সেটা কোনটা? সেটা হচ্ছে আসলে ক্লাসে যেটা হয় আমরা এই জিনিসগুলো ইন্টারাকশন করি, কোরিলেট করি অনেক কিছু, এই সময় দেখা যায় যে স্টুডেন্টরাই রেসপন্স করে। সো ওইটা যদি আপনারা দেখবেন যে আপনি যদি একটু চিন্তা করেন যে আমরা বোথ প্রিভেন্টার এবং রিলিভার হিসেবে কাজ করে এরকম একটা ড্রাগকে, সেটা কি? সেটা হচ্ছে সালবুটামল, যেটা হচ্ছে আমরা নেবুলাইজেশনও আমরা নিচ্ছি, আবার লং টার্মে আমরা দিচ্ছি। ওকে, তো আমাদের মোটামুটি রেসপিরেটরি ফার্মাকোলজি এতটুকু পড়লেই চলবে। এইবার আমরা যদি আসি সেটা হচ্ছে আমাদের আজকের আরেকটা টপিক, অ্যান্টিমাইক্রোবিয়ালস হয়ে গেছে, রেসপিরেটরি ডান, অটোনমিক নার্ভাস সিস্টেম, অটোনমিক নার্ভাস সিস্টেম, দেন হচ্ছে অটাকয়েডস। আমি অটাকয়েডটা আগে বলে দিই, অটাকয়েডসটা আগে বলে দিই, তারপর আমরা অটোনমিকে যাব, ঠিক আছে? ওকে, অটাকয়েডস থেকে আপনাদের একটা মজার জিনিস যেটা সেটা হচ্ছে অটাকয়েডসের হচ্ছে জাস্ট ফিক্সড কিছু টপিক আপনাদের বইয়ে আছে। এখানে আপনারা অটাকয়েডটা বের করবেন ফার্মাকোলজি পোর্শনের, এই অটাকয়েডে সুন্দর মতো দেওয়া আছে হিস্টামিন, হিস্টামিন নিয়ে কিছু জিনিসপাতি লেখা আছে। আপনার অটাকয়েড থেকে ফিক্সড কিছু টপিক থেকেই বারবার কোশ্চেন আসে এবং রিপিট হয় অনেক জিনিস। যেমন আপনার অটাকয়েড থেকে পড়তে হবে হিস্টামিন, হিস্টামিন কিন্তু আপনি প্যাথোলজিতে পড়ছেন এবং প্যাথোলজিতে আপনি আবার পড়বেন যে হিস্টামিন কি করে, এই জিনিসটাই পরীক্ষায় আসে যে হিস্টামিন কি করে। হিস্টামিন ভেজোডাইলেশন করে, ব্রঙ্কো কনস্ট্রিকশন করে, ইনক্রিজ করে ভাস্কুলার পারমিয়াবিলিটি, এই জিনিসগুলো আপনাদের লাগবে। এবং আপনারা জানি যে জিআই সিক্রেশন বাড়ায়, এইচসিএল সিক্রেশন বাড়ায়। সো আমার হিস্টামিনের অনেকগুলো রিসিপ্টার আছে, এই রিসিপ্টারের লোকেশন আমাদের জানতে হবে, কোন হিস্টামিন রিসিপ্টার কোথায় থাকে, এই জিনিসগুলো আপনারা জানবেন, তাহলেই আপনি বলতে পারবেন। যেমন আমরা জানি যে গ্যাস্ট্রিক মানে মিউকোজাতে মানে স্টোমাকে আমরা যদি জিআইটি চিন্তা করি তাহলে কোন হিস্টামিন রিসিপ্টার থাকে, H2 রিসিপ্টার থাকে, এই জন্যই তো আমরা হচ্ছে H2 ব্লকার দিই, তাই না? সো এই জিনিসগুলো আমাদের পড়তে হবে হিস্টামিন। আর হিস্টামিন যখন অনেক বেশি রিলিজ হয়ে যায় তখনই তো আপনার অ্যানাফাইলেক্সিস হয়। অ্যান্ড হিস্টামিনের ফিচার্সগুলো আমরা জানি যে চুলকানি হবে, ব্রঙ্কোস্পাজম হবে, এই র্যাশ হবে, এগুলো হয়। সো এখান থেকে পরীক্ষা যেটা লাগবে অটাকয়েডসের মোস্ট ইম্পর্টেন্ট টপিক যেটা অটাকয়েড থেকে 1 নাম্বার হচ্ছে হিস্টামিন, অ্যান্টি হিস্টামিন, ঠিক আছে? আপনারা খেয়াল করেন, একটা হচ্ছে অ্যান্টি হিস্টামিন লাগবে, এখানে অ্যান্টি হিস্টামিন থেকে কিছু জিনিস আসবে। এছাড়া আসে হচ্ছে আপনার অ্যান্টি এমিটিক কারা কারা, মোশন সিকনেসে আমরা কোন কোন ড্রাগ দেই, আর এছাড়া হচ্ছে ওভুলেশন ইন্ডিউসিং ড্রাগ আসে, অ্যান্ড আর্গো ডেরাইভেটিভ থেকেও কোশ্চেন আসে। এগুলো খুবই ইম্পর্টেন্ট, মানে আমি যে টপিকগুলো বলছি এগুলো হচ্ছে মাস্ট টু নো। মানে এই বন্ধের মধ্যে আপনার কাজ হবে বাসায় থেকে, আপনার যতই মন খারাপ থাকুক কিচ্ছু করার নাই। এখন আমাদের তো মানে চেষ্টা করতে হবে যতটুকু পারা যায় মাইন্ডটাকে ডাইভার্ট করতে, তাই না? সো সৃষ্টিকর্তাকে ডাকেন, সাবধানে থাকেন, আসলে এর বাইরে কিছুই বলার নাই। এই টাইমে আমি বলবো আমি যে টপিকগুলো বলছি এগুলো যেভাবে হোক শেষ করে ফেলবেন। এগুলো যদি আপনারা বাসায় বসে পড়ে ফেলতে পারেন তাহলে আমরা যখন নেক্সট টাইমে ক্লাস নিব তখন দেখবেন যে আপনারা অনেক বেশি এগিয়ে গেছেন, তখন আপনাদের আর সমস্যা হবে না। সো এনিওয়ে, আচ্ছা নেটওয়ার্কে মনে হয় একটু প্রবলেম হচ্ছে। আচ্ছা আপনারা কি ক্লিয়ার শুনতে পাচ্ছেন? এক্সেলেন্ট প্রেজেন্টেশন আপু, মাশাআল্লাহ, থ্যাংক ইউ আপু। মাহমুদা মনি আপু, আমি জাস্ট জানতে চাচ্ছিলাম যে ক্লিয়ারলি কি শুনতে পাচ্ছেন নাকি কথা?
আমাকে যদি একটু কাইন্ডলি জানাতেন। ইয়েস, থ্যাংক ইউ ভাইয়া। আশরাফ ভাইয়া জানিয়েছেন, ঠিক মতো শুনতে পাচ্ছেন। তো অটোকয়েডে যদি আমরা আবার ফেরত যাই, সেটা হচ্ছে হিস্টামিন। হিস্টামিন তো আমি আপনাদেরকে বলেছি যে হিস্টামিনের কি কি ফাংশন, এই জিনিসগুলো আপনারা পড়বেন। সেই সাথে হিস্টামিনের যে রিসিপ্টরের লোকেশন, এটা আপনারা পড়বেন। এখন আসেন, হিস্টামিন আপনার অনেক বেড়ে গেছে, তাহলে আপনার কি হয়েছে? আপনার অ্যালার্জিক রিয়াকশন হচ্ছে। আর হিস্টামিন বেড়ে গেলে কি হয়? স্নিজিং হয়, হাঁচি কাশি, এই জিনিসগুলো হয়, আমরা জানি। এখন অ্যান্টি হিস্টামিন আপনারা সবাই জানেন যে অ্যান্টি হিস্টামিন কোনগুলো আছে, বাট পরীক্ষায় কি আসে? পরীক্ষায় আসে ফার্স্ট জেনারেশন অ্যান্টিহিস্টামিন কারা কারা, সেকেন্ড জেনারেশন অ্যান্টিহিস্টামিন কারা কারা। বাট আরেকটা জিনিস, সেটা হচ্ছে ফার্স্ট জেনারেশন অ্যান্টিহিস্টামিনের মধ্যে কারা কারা মোর সিডেশন করে আর কারা কারা লেস সিডেশন করে। সেকেন্ড জেনারেশন অ্যান্টিহিস্টামিন কি মোর সিডেশন করে নাকি লেস সিডেশন করে? মনে রাখবেন, আমরা সবাই জানি যে ফার্স্ট জেনারেশন আসলে অ্যান্টিহিস্টামিন খাইলেই ঘুম পায়। আমার তো সেকেন্ড জেনারেশন খাইলেও ঘুম আসে, কিন্তু এইসব বলে তো আসলে লাভ নাই। আমাদের পরীক্ষায় বইয়ে যেটা লেখা আছে সেটাই আসলে মনে রাখতে হবে পরীক্ষার জন্য। পরীক্ষায় আসে যে লেস সিডেটিং অ্যান্টিহিস্টামিন কারা কারা। আমরা সবাই জানি যে ফার্স্ট জেনারেশন, খেয়াল করে শুনেন, এখানে একটু কনফিউশন হতে পারে। অনেকে আমাকে ইনবক্স করে যে আপু এটা ফার্স্ট জেনারেশন, কিন্তু অ্যান্সার তো দেওয়া লেস সিডেটিং, তাহলে এটার অ্যান্সার কি হবে? বিষয়টা হচ্ছে, আপনি দেখেন ফার্স্ট জেনারেশন অ্যান্টিহিস্টামিন আর একটা হচ্ছে সেকেন্ড জেনারেশন অ্যান্টিহিস্টামিন। মনে রাখবেন, ফার্স্ট জেনারেশন অ্যান্টিহিস্টামিন হচ্ছে মোর সিডেশন, সেকেন্ড জেনারেশন অ্যান্টিহিস্টামিন ইউজুয়ালি লেস সিডেশন করে। বাট ফার্স্ট জেনারেশন অ্যান্টিহিস্টামিন সবাই মোর সিডেটিং হবে, এক্সেপ্ট, আই রিপিট, ফার্স্ট জেনারেশন অ্যান্টিহিস্টামিন সবাই মোর সিডেটিং হবে, মোর সিডেশন করবে, এক্সেপ্ট 4। সেই 4 কি কি? সাইক্লিজিন, মেক্লিজিন, ক্লোরফেনিরামিন, ব্রোমফেনিরামিন। এটা ক্যাটজাঙে আছে, খুব সুন্দর করে দেওয়া আছে। ক্যাটজাঙে একটা চার্ট আছে, আপনারা দেখতে পাবেন যে সাইক্লিজিন, মেক্লিজিন, ক্লোরফেনিরামিন, ব্রোমফেনিরামিন, এই 4টা ড্রাগ ছাড়া এরা হচ্ছে ফার্স্ট জেনারেশন অ্যান্টিহিস্টামিন, বাট ওরা লেস সিডেটিং। মনে রাখবেন, ওরা ফার্স্ট জেনারেশন অ্যান্টিহিস্টামিন, কিন্তু ওরা লেস সিডেটিং করে। আর বাকি সবাই হচ্ছে মোর সিডেশন করবে। তাহলে কি কি বললাম? সাইক্লিজিন মানে মেক্লিজিন, সাইক্লিজিন, ক্লোরফেনিরামিন, ব্রোমফেনিরামিন, এরা হচ্ছে ওরা হচ্ছে ফার্স্ট জেনারেশন অ্যান্টিহিস্টামিন, বাট লেস সিডেশন করবে। আর সেকেন্ড জেনারেশন অ্যান্টিহিস্টামিন আমরা জানি যে ফেক্সোফেনাডিন, সেট্রিজিন, লরাটাডিন, এরা হচ্ছে ডেসলরাটাডিন, এরা হচ্ছে গিয়ে আপনার লেস সিডেটিং। ঠিক আছে, ওকে। এই অ্যান্টিহিস্টামিন আপনারা পড়বেন। এর মধ্যে আমরা জানি যে এই যে ফার্স্ট জেনারেশন অ্যান্টিহিস্টামিন আমরা কমনলি হচ্ছে গিয়ে মোশন সিকনেসে দেই। তো মোশন সিকনেসে আসলে কি কি ড্রাগ দেই? মোশন সিকনেসে আমরা অনেকগুলো ড্রাগই দেই। এটাও আপনারা দেখবেন যে আনাচে কানাচে অনেক জায়গায় মোশন সিকনেসের ইন্ডিকেশন দেওয়া আছে, ড্রাগ কোনগুলো আমরা দিচ্ছি এটার ইন্ডিকেশন মোশন সিকনেস। তো পরীক্ষা অনেকবার আসে, তো আমি যেটা করেছি ওইটারও একটা চার্ট করে দিয়েছি, এবং আপনারা দেখবেন যে এই চার্টটা আপনারা পড়ে ফেলবেন। মোশন সিকনেসে আমরা কোন কোন ড্রাগ দিই, অনেকবার পরীক্ষায় আসছে, এই জিনিসটা একদম ঝাড়াঝাড়া করে ফেলবেন। এটা একটা সূত্রও দেওয়া আছে যে প্রমিহাদ, স্কোপিন, ডিএমসি। সো আপনারা এভাবেও দেখতে পারেন, অথবা যে যেভাবে পারেন মনে রাখবেন। এটাও আপনাদের এই বইয়ের মধ্যে আছে, মোশন সিকনেস। এই মোশন সিকনেসের ড্রাগের লিস্টটা এখান থেকে পড়ে নেবেন। ঠিক আছে, আরেকটা হলো অ্যান্টি এমিটিক। আসলে কি অ্যান্টি এমিটিক নিয়ে আমি যেটা বলবো সেটা হচ্ছে অ্যান্টি এমিটিক এজেন্ট থেকে পরীক্ষার জন্য যেটা লাগবে সেটা হচ্ছে আপনার অ্যান্টি এমিটিক কারা কারা। আরেকটা কোশ্চেন আসে যে কোন কোন অ্যান্টি এমিটিক এজেন্ট কেমোরিসিপ্টর ট্রিগার জোনের উপর কাজ করে। ঠিক আছে, ওকে। তাহলে আমাদেরকে আগে জানতে হবে ভমিটিং এর জন্য কোন কোন রিসিপ্টর রেসপন্সিবল। ভমিটিং এর জন্য কোন কোন রিসিপ্টর রেসপন্সিবল, এটার একটা ছবি সুন্দর মতো বইয়ে আছে, এটা আপনারা দেখে নেবেন। কোন কোন রিসিপ্টর রেসপন্সিবল, তাহলে আমরা যদি ওই রিসিপ্টরগুলোকে ব্লক করে দিই তাইলেই তো আমার অ্যান্টিএমিটিক অ্যাকশন হবে। সাপোজ আপনার যদি ডোপামিন রিসিপ্টর হচ্ছে রেসপন্সিবল ফর আপনার কি বলে ভমিটিং, তাহলে আমি যদি ডোপামিন অ্যান্টাগনিস্ট দিয়ে দিই তাহলে তো আমার হচ্ছে অ্যান্টিএমিটিক অ্যাকশন পেয়ে যাচ্ছি। তাহলে এই জিনিসটা এইভাবে মনে রাখবেন যে কোন কোন রিসিপ্টর রেসপন্সিবল ফর ভমিটিং, 1 নাম্বার। 2 নাম্বার মনে রাখবেন যে কেমোরিসিপ্টর ট্রিগার জোনে কোন কোন রিসিপ্টর কাজ করে। আই রিপিট, কেমোরিসিপ্টর ট্রিগার জোনে কোন কোন কি বলেছি রিসিপ্টর কাজ করে, এটা আপনাদেরকে মনে রাখতে হবে। যেমন হচ্ছে আপনার ডোপামিন, সেরোটোনিন, নিউরোকাইন রিসিপ্টর, এগুলো হচ্ছে কেমোরিসিপ্টর ট্রিগার জোনের উপরে এখানে কাজ করে। সো আমি যদি ওই রিসিপ্টর ব্লকার দিয়ে দিই তাহলে আমার অ্যান্টিএমিটিক এফেক্ট হবে। ঠিক আছে, সো এটার এক্সাম্পলগুলো আপনারা পড়ে নেবেন। তো আমার মোশন সিকনেস শেষ, অ্যান্টিএমিটিক শেষ, অ্যান্টিহিস্টামিন শেষ। এখন আপনারা দেখবেন যে আর্গোট ডেরাইভেটিভ কিছু জিনিস আছে। এই আর্গোট অ্যালকালয়েডস, আর্গোট ডেরাইভেটিভ, এই জিনিসগুলো আপনারা পড়ে নেবেন। কারা কারা টোকোলাইটিক, এরপর হচ্ছে
কারা কারা ইউট্রেন কন্ট্রাকশন করে, সব বই আছে, এই জিনিসগুলো আপনারা দেখে নেবেন, ড্রাগ লিস্টগুলো। আর ওভুলেশন ইনডিউসিং এজেন্ট, এইটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। এটা ইনফিনিটি স্টার, এখান থেকে কি হয়, জাস্ট হাতে গোনা 4-5টা পয়েন্ট পড়বেন, এখান থেকেই পরীক্ষায় আসে কারা কারা ওভুলেশন ইনডিউসিং এজেন্ট হিসেবে কাজ করে, অনেকবার আসছে পরীক্ষায়, যেমন ক্লোমিফেন, তারপর ব্রোমোক্রিপ্টিন, ঠিক আছে। এরপর হচ্ছে জিএনআরএইচ রিলিজিং হরমোন, যেটা গনাট্রপিন রিলিজিং হরমোন, এগুলো হচ্ছে আপনার ওভুলেশন ইনডিউসিং ড্রাগ। সো এই জিনিসগুলো আপনারা একটু পড়বেন। আর ব্রোমোক্রিপ্টিন থেকে আসলে যদি বলি যে ব্রোমোক্রিপ্টিনটা যখন বললামই, ব্রোমোক্রিপ্টিনে আসলে আমরা যদি একটু কোরিলেট করি যে ব্রোমোক্রিপ্টিন আমরা আর কোথায় দেখেছি কিংবা আমরা আর কোথায় পড়েছি, আমরা কিন্তু জানি ব্রোমোক্রিপ্টিন কি ডোপামিন অ্যাগনিস্ট নাকি অ্যান্টাগনিস্ট। একটু যদি চিন্তা করেন, ব্রোমোক্রিপ্টিন হচ্ছে ডোপামিন অ্যাগনিস্ট। এটা আমরা পার্কিনসনিজমে দেই না? হ্যাঁ, পার্কিনসনিজমে দেই। এরপর আমরা কি করি, ডোপামিনের আরেকটা নাম কি, এই যে ডোপামিন অ্যাগনিস্ট, তাহলে ডোপামিনের আমাদের এন্ডোজেনাস ডোপামিনের আরেকটা নাম কি, প্রোল্যাকটিন ইনহিবিটরি ফ্যাক্টর। তাহলে আমার এই ব্রোমোক্রিপ্টিন আমি হাইপার প্রোল্যাকটিনেমিয়া ট্রিটমেন্টে দিব। ওকে, তাহলে আমার এটা আবার মাল্টিপল প্রেগনেন্সিও করতে পারে। সো এই জিনিসগুলো আমরা যদি একটু জেনে রাখি, দেখা যাবে যে ব্রোমোক্রিপ্টিনের স্টেমে অ্যান্সার করা যাবে। এই জিনিসগুলো আপনারা একটু কেয়ারফুলি পড়বেন। আর এখান থেকে আরেকটা জিনিস যেটা লাগবে সেটা হচ্ছে আপনার প্রোস্টাগ্ল্যান্ডিন অ্যানালগস। প্রোস্টাগ্ল্যান্ডিন অ্যানালগ আপনাদের ম্যাট্রিক্সের এই বইয়ে আছে, আপনারা এই বইটা অবশ্যই পড়বেন, যেটা আপনাদের জন্য সামনে নিয়ে এসেছি। এই ম্যাট্রিক্সের আপনাদের যে রেসিডেন্সির যে 7 ভলিউমের গাইডের যে ফার্মাকোলজি পোর্শনটা, ওখান থেকে এই জিনিসগুলো পড়বেন। প্রোস্টাগ্ল্যান্ডিন অ্যানালগসগুলো কি কি, প্রোস্টাগ্ল্যান্ডিন অ্যানালগের ইন্ডিকেশনগুলো কি কি, কোনটা আমরা কখন দেই, প্রোস্টাগ্ল্যান্ডিন E2 কখন দেই, I2 কখন দেই, এই জিনিসগুলো F2 আলফা কখন দেই, এই জিনিসগুলো আপনাদেরকে একটু জানতে হবে, ঠিক আছে। সো আমাদের মোটামুটি অটোকয়েডস এতটুকু পড়লেই আপাতত চলবে, আপনারা পড়তে থাকেন। আসলে পড়ার কোনো শেষ নাই, বলতে গেলে অনেক কিছুই বলা যায়। আমরা এখন আসবো হচ্ছে অটোনমিক নার্ভাস সিস্টেম। আমাদের অটোনমিক নার্ভাস সিস্টেম আসলে অনেকটাই হচ্ছে কনসেপচুয়াল, এটা আমার বুঝে অ্যান্সার করতে হবে। আসলে অটোনমিক নার্ভাস সিস্টেমটা এটা আমি খুব এনজয় করি ক্লাসে যখন পড়াই, ক্লাসে অনেক বেশি রেসপন্স থাকে। এটা সম্পূর্ণ হচ্ছে, আমি একটা সূত্র দিয়ে দিই, এই সূত্রটা যদি আপনারা মনে রাখেন তাহলে পুরো অটোনমিক নার্ভাস সিস্টেম আমার মনে হয় 2 মিনিটে অ্যান্সার করা সম্ভব। মানে হচ্ছে আপনি প্রত্যেকটা স্টেম আপনি ইজিলি অ্যান্সার করতে পারবেন। সেটা হচ্ছে আমার অটোনমিক নার্ভাস সিস্টেমের যে ট্রিকটা, সেটা হচ্ছে অটোনমিক নার্ভাস সিস্টেমে এটা ক্লাসে যখন আপনারা আসবেন তখন আমি আরও ডিটেলসে দেখাবো আপনাদেরকে, বোর্ড ইউজ করে, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন ইউজ করে, অ্যান্ড নার্ভাস সিস্টেমের ইন্ট্রোডাকশনের জন্য কিছু ভিডিওস অ্যানিমেশনস আমি রেডি করেছি, এগুলো দেখাবো আপনাদেরকে ইনশাআল্লাহ, যদি সুস্থ থাকি। তো এখন যদি আমরা দেখি যে অটোনমিক নার্ভাস সিস্টেমের যে ট্রিকটা যদি আমি বলি আপনাকে, যে নর্মালি অটোনমিক নার্ভাস সিস্টেম কি, সিম্প্যাথেটিক, আর একটা কি জানি আমরা, প্যারাসিম্প্যাথেটিক। আর অটোনমিক নার্ভাস সিস্টেমের 4টা গ্রুপ অফ ড্রাগ থাকে না, একটা হচ্ছে অ্যাড্রিনার্জিক ড্রাগ, অ্যান্টি অ্যাড্রিনার্জিক ড্রাগ, কোলিনার্জিক ড্রাগ, আর একটা কি অ্যান্টি কোলিনার্জিক ড্রাগ। এখন আমাকে একটা ইজিলি একটা জিনিস যদি আপনি বলেন, যে দেখেন এইভাবে যদি চিন্তা করি আমরা, যে কোলিনার্জিকের অ্যাকশন কিরকম, প্যারাসিম্প্যাথেটিক, এটা তো আমরা সবাই জানি যে প্যারাসিম্প্যাথেটিক কি, পিসি, কোলিনার্জিক অ্যাকশন। আচ্ছা, আর সিম্প্যাথেটিক মানে অ্যাড্রিনার্জিক। তাহলে আপনি নর্মালি চিন্তা করেন তো, যে 4টা গ্রুপ অফ ড্রাগ আমি বলছি না, আমাদেরকে তো জানতে হবে এই 4টা গ্রুপ অফ ড্রাগ কি কি অ্যাকশন করে, আলাদা করে আপনার ইফেক্ট অ্যাকশন এগুলো মুখস্থ করা লাগবে না, আপনি জাস্ট নর্মালি বুঝেন জিনিসটা, এমনি আপনি অ্যান্সার করতে পারবেন। আমার সিম্প্যাথেটিক অ্যাকশন হচ্ছে অ্যাড্রিনার্জিক, আর প্যারাসিম্প্যাথেটিক অ্যাকশন কার, কোলিনার্জিক। তাহলে আমি বলতে পারি না যে অ্যান্টি কোলিনার্জিক ড্রাগের অ্যাকশন কার মতো হবে, সিম্প্যাথেটিক নাকি প্যারাসিম্প্যাথেটিক, ডেফিনেটলি সিম্প্যাথেটিক। আর অ্যাড্রিনার্জিক অ্যাকশনের ড্রাগ হচ্ছে সিম্প্যাথেটিকের মতো, অ্যাড্রিনার্জিক ড্রাগগুলোর অ্যাকশন কিরকম, সিম্প্যাথেটিকের মতো। আর অ্যান্টি অ্যাড্রিনার্জিক ড্রাগের অ্যাকশন কার মতো হবে তাহলে, প্যারাসিম্প্যাথেটিক। তাহলে আমরা এখান থেকে কি আমি বলতে পারি না যে আপনার, আমরা যদি নর্মালি খেয়াল করি, দেখেন আমরা যদি বলি যে সিম্প্যাথেটিক অ্যাকশন এই আপনার অটোনমিক নার্ভাস সিস্টেমে যে 4টা গ্রুপ অফ ড্রাগ আছে, একটু যদি আমরা একটু সময় নিই, এখানে অটোনমিক নার্ভাস সিস্টেমে 4টা গ্রুপ অফ ড্রাগ আছে, এর মধ্যে আপনার সিম্প্যাথেটিক অ্যাকশন তাহলে কোন 2টা গ্রুপ অফ ড্রাগ হবে, একটা হচ্ছে অ্যাড্রিনার্জিক আর একটা হচ্ছে অ্যান্টি কোলিনার্জিক। একটু আপনারা একটু রিক্যাপ করেন, নিজেরা একটু চিন্তা করেন, একটা হচ্ছে অ্যাড্রিনার্জিক আর একটা হচ্ছে অ্যান্টি কোলিনার্জিক। আর প্যারাসিম্প্যাথেটিক অ্যাকশন কার মতো হবে, প্যারাসিম্প্যাথেটিক অ্যাকশনের মতো মানে অ্যাকশন কোন গ্রুপ অফ ড্রাগের হবে, একটা হচ্ছে কোলিনার্জিক ড্রাগ আর একটা হচ্ছে অ্যান্টি অ্যাড্রিনার্জিক ড্রাগ। ঠিক আছে, এতটুকু আপনারা তো জিনিসটা শুনলেন। সো আমাদেরকে আগে জানতে হবে যে আমাদের হোল বডিতে সিম্প্যাথেটিক অ্যাকশনগুলো কি কি, ঠিক আছে, আমাদের সিম্প্যাথেটিক সাপ্লাইগুলো কি কি, আর কারা হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক অ্যাকশন করে। সো লাইক আমার পিপিলারি ডাইলেট হচ্ছে, ঠিক আছে, পিপিলারি ডাইলেশন এটা কি সিম্প্যাথেটিক নাকি প্যারাসিম্প্যাথেটিক। সো এই অ্যাকশনগুলো আমাদেরকে জানতে হবে। পিপিলারি কনস্ট্রিকশন হচ্ছে আমার ব্রঙ্কো ডাইলেশন, সিম্প্যাথেটিক অ্যাকশন না, সমস্ত সিক্রেশন বেড়ে যায় কখন,
আমার প্যারাসিম্প্যাথেটিক অ্যাক্টিভিটিতে। সমস্ত সিক্রেশন কমে যায় কখন? সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটিতে। হার্ট রেট, ব্লাড প্রেশার এগুলো বেড়ে যাবে কখন? সিম্প্যাথেটিক। কমে যাবে কখন? হার্ট রেট, ব্লাড প্রেশার, কার্ডিয়াক আউটপুট এগুলো কমে যাবে কখন? প্যারাসিম্প্যাথেটিক অ্যাকশন। ওকে, তাহলে ইউরিনারি রিটেনশন কারা করতেছে? সিক্রেশন কমে যাচ্ছে, সো সিম্প্যাথেটিক। আর ইউরিনেশন কি করবে? প্যারাসিম্প্যাথেটিক। তাহলে কনস্টিপেশন কি হচ্ছে? কার ইফেক্ট? সিম্প্যাথেটিক ইফেক্ট। আর ডায়রিয়া প্যারাসিম্প্যাথেটিক ইফেক্ট। সো সমস্ত সিক্রেশন আমার বেড়ে যাচ্ছে। সোয়েট গ্ল্যান্ডটা আলাদা, সোয়েটিংটা আলাদা, বাট বাকি আমরা যদি নর্মালি চিন্তা করি আপনার সমস্ত সিক্রেশন বেড়ে যাবে হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক। এই জন্য তো আমরা দেখি না যে ওপিসি পয়জনিংয়ে কি হয়, সমস্ত সিক্রেশন বেড়ে যায় না, কোলিনার্জিক অ্যাক্টিভিটি বেড়ে যায়। সো এটা হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক অ্যাকশন। আর সিক্রেশন সব কমে যাচ্ছে, হার্ট রেট, ব্লাড প্রেশার এগুলো বেড়ে যাচ্ছে, সেটা হচ্ছে সিম্প্যাথেটিক অ্যাকশন। এতটুকু তো আমরা বুঝছি। ওকে, এবার আমরা যদি একটু খাতাতে যাই আমরা, কারণ এটা একদমই মুখে আসলে আপনারা ইয়া করতে পারবে না। একটু দেখেন, আই গেস আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা যদি দেখি, একটা হচ্ছে অ্যাডিনার্জিক নার্ভাস সিস্টেম, আরেকটা কি? কোলিনার্জিক নার্ভাস সিস্টেম। আমরা আগেই বলছি কোলিনার্জিকের অ্যাকশনটা কার মতো হবে? প্যারাসিম্প্যাথেটিক অ্যাকশন। আর অ্যাডিনার্জিকের অ্যাকশনটা কার মতো হচ্ছে? সিম্প্যাথেটিক অ্যাকশন। ওকে, আমরা যদি পুরা অটোনমিক নার্ভাস সিস্টেম এটাকে যদি আমরা তিনটা কম্পোনেন্টে সাজাই, জাস্ট এটা বোঝার জন্য বলছি। তিনটা আরেকবার বলবো, কোনটা বলবো ভাইয়া? ইয়াসমিন, আনিকা, ইয়াসমিন আপু আরেকবার? আচ্ছা ঠিক আছে। পুরো অটোনমিক নার্ভাস সিস্টেমটাকে যদি আমরা দুই ভাগে ভাগ করি, একটা সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম আর একটা হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম। সিম্প্যাথেটিকের আরেকটা নাম কি বলতেছি আমরা? অ্যাডিনার্জিক। সিম্প্যাথেটিকের মতো অ্যাকশন। আর প্যারাসিম্প্যাথেটিকের মতো অ্যাকশন কার? কোলিনার্জিক নার্ভাস সিস্টেম, ঠিক না? ওকে, এইবার আমরা আসি কিছু বেসিক কথাবার্তায়। খেয়াল করেন, আমরা যদি বলি অ্যাডিনার্জিক নার্ভ সিস্টেম, কোন কোন নার্ভ ফাইবারকে আমরা অ্যাডিনার্জিক নার্ভ ফাইবার বলবো? যে অ্যাডিনার্জিক নার্ভ ফাইবার, যে সমস্ত নার্ভ ফাইবারের নার্ভ টার্মিনাল থেকে, এগুলো আমরা ফিজিওলজিতে অলরেডি পড়ে আসছি, আমরা জানি, যে সমস্ত নার্ভ ফাইবারের নার্ভ টার্মিনাল থেকে অ্যাডিনার্জিক নিউরো ট্রান্সমিটার রিলিজ হয় তাকে আমরা অ্যাডিনার্জিক নার্ভ ফাইবার বলতেছি না? তাহলে অ্যাডিনার্জিক নার্ভ ফাইবারের নার্ভ টার্মিনাল থেকে রিলিজ হচ্ছে অ্যাডিনার্জিক নিউরো ট্রান্সমিটার। এক্সাম্পল কি? নরএপিনেফ্রিন, ডোপামিন, এগুলা। এতটুকু তো বুঝছি আমরা। এই যে অ্যাডিনার্জিক নিউরো ট্রান্সমিটার রিলিজ হলো, একে ধারণ করার জন্য তার নিজস্ব কিছু রিসিপ্টার আছে না? তাহলে এদের নিজস্ব কিছু রিসিপ্টার এই অ্যাডিনার্জিক নিউরো ট্রান্সমিটারকে ধারণ করার জন্য যেগুলো আছে তাদের নাম কি? অ্যাডিনার্জিক রিসিপ্টার। ওকে, অ্যাডিনার্জিক রিসিপ্টার কি কি আছে? আলফা, বিটা, ডোপামিন। আমরা জানি আলফা 1, আলফা 2, বিটা 1, বিটা 2, বিটা 3, ডোপামিন 1 থেকে 5, এগুলো আমরা জানি। এর মধ্যে D2 রিসিপ্টার হচ্ছে রেসপন্সিবল ফর সাইকোসিস। আমরা জানি D2 কি করে? সাইকোসিস করে। ওকে, এটা আমাদের এখানে লাগবে না, এটা আমরা সিস্টেমিকে পড়বো। ওকে, এখানে দেখেন অ্যাডিনার্জিক, তাহলে আমরা বলতে পারি না যে অ্যাডিনার্জিক নার্ভ ফাইবার এই তিনটা কম্পোনেন্ট। ঠিক সেরকম করে আমরা কোলিনার্জিকে যদি আসি, দেখেন কোলিনার্জিক নার্ভ ফাইবার, এই কোলিনার্জিক নার্ভ ফাইবারের নার্ভ টার্মিনাল থেকে রিলিজ হয় কি? কোলিনার্জিক নিউরো ট্রান্সমিটার। এক্সাম্পল অ্যাসিটাইল কোলিন। এখন এই যে অ্যাসিটাইল কোলিন রিলিজ হলো, এই অ্যাসিটাইল কোলিনকে ধারণ করার জন্য তার নিজস্ব কিছু রিসিপ্টার আছে, সেটা হচ্ছে কোলিনার্জিক রিসিপ্টার। এই যে কোলিনার্জিক রিসিপ্টার, এই কোলিনার্জিক রিসিপ্টার আমরা জানি দুই ভাই। এই দুই ভাইয়ের নাম কি? একটা হচ্ছে মাস্কারানিক রিসিপ্টার আর একটা হচ্ছে নিকোটিনিক রিসিপ্টার। ওয়েল, মাস্কারানিক রিসিপ্টার যে বড় ভাই, তার আবার ঘরে হলো 5টা সন্তান, M1 থেকে M5 গেল। আর নিকোটিনিক হচ্ছে N, এটা আমি N লিখছি, N দিয়ে নাজলা, নিকোটিনিক, ঠিক আছে? এই নিকোটিনিকরা আবার দুই রকম, একটা হচ্ছে NM আরেকটা হচ্ছে NN। বুঝে গেছে? একটা হচ্ছে NM, একটা হচ্ছে NN। NM কোথায় থাকে? নিউরোমাস্কুলার জাংশনে। আর NN হচ্ছে দুই জায়গায়, অটোনমিক গ্যাংলিয়াতে থাকে, অ্যাড্রিনাল মেডুলাতে থাকে। ওকে, সো এতটুকু আমরা বলতে পারি না যে এই তিনটা কম্পোনেন্টকে নিয়ে হচ্ছে আমার কোলিনার্জিক নার্ভাস সিস্টেম, আর এই তিনটা কম্পোনেন্ট নিয়ে গঠিত হচ্ছে আমার অ্যাডিনার্জিক অথবা সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম। এতটুকু তো আমরা বুঝছি। ওকে,
এইবার আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে এই অ্যাড্রিনার্জিক আর কোলিনার্জিক। আমি আবার বলছি, এই কোলিনার্জিক নার্ভাস সিস্টেমের অ্যাকশনটা কার মতো? প্যারাসিম্প্যাথেটিক। আর অ্যাড্রিনার্জিকের অ্যাকশনটা কার মতো? আমার সিম্প্যাথেটিক। এইটুকু তো নিশ্চয়ই আপনাদের ক্লিয়ার হয়েছে। ওকে, এতটুকু যখন আপনারা জেনে ফেললেন, তারপর আপনারা বই থেকে দেখবেন যে আপনার এই অটোনমিক নার্ভাস সিস্টেমে দেখবেন কোলিনার্জিক নিউরনসগুলো লোকেশন কোথায় কোথায় আছে, এগুলো আপনারা পড়ে নেবেন। আর আপনাদের মাস্ট টু নো, একদম অবশ্যই আপনাদের জন্য যেটা লাগবে সেটা হচ্ছে এই যে রিসিপ্টারগুলো আছে না, এই রিসিপ্টারগুলোর লোকেশন অ্যান্ড ফাংশন আপনাদেরকে জানতে হবে। রিসিপ্টারগুলোর লোকেশন এবং ফাংশন এগুলো আপনাদেরকে অবশ্যই জানতে হবে, ঠিক আছে? ওকে, এখন আমরা যদি দেখি যে এই রিসিপ্টারের যেমন হচ্ছে আলফা রিসিপ্টার, বিটা রিসিপ্টার এবং হচ্ছে এই যে আলফা রিসিপ্টার, বিটা রিসিপ্টার আর এটা হচ্ছে ডোপামিন রিসিপ্টার। এই রিসিপ্টারগুলো কোথায় কোথায় থাকে এবং ওরা কি কি অ্যাকশন করে। দেখেন অ্যাকশন কিন্তু আপনার আলাদা করে মুখস্থ করতে হবে না, মোটামুটি আপনি বুঝে ফেলছেন যে সিম্প্যাথেটিক তো, সো অ্যাড্রিনার্জিক রিসিপ্টারগুলো তো সিম্প্যাথেটিক অ্যাকশন, তাহলে আমার হচ্ছে সে হার্ট রেট, ব্লাড প্রেশার এগুলো আলটিমেটলি বাড়ায় দিবে। আর কোলিনার্জিক মানে হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক অ্যাকশন, সো আমার বডির সমস্ত সিক্রেশন সে বাড়ায় দিবে, ঠিক না? ওকে, সো এই জিনিসটা যদি আমরা একটু ক্লিয়ার হই তাহলে আমরা দেখবো যে যখন আমরা পড়বো তখন আপনাদের এই জিনিসগুলো আর ইয়া হবে না। ওকে, ঠিক আছে, এই জিনিসটা যদি আপনাদের ক্লিয়ার হয়, পড়তে গিয়ে দেখবেন যে আপনাদের আর প্রবলেমটা হচ্ছে না। সো এইখানে একটু কনসেপচুয়াল ছিল, আর আরও কিছু জিনিস আছে যেগুলো আমি ক্লাসে আমি আরও বেশি প্যালেটেবল করে আপনাদেরকে চেষ্টা করব জিনিসটা ডেলিভারি দেওয়ার। আসলে এভাবে মানে যতটুকু পারছি জাস্ট একটা আউটলাইন দেওয়ার, এই জিনিসগুলো আপনারা পড়বেন। এখন এই যে আপনারা দেখলেন যে আমি যে বললাম আপনাদেরকে যে একটা হলো সিম্প্যাথেটিক আর একটা হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক অ্যাকশন। আপনি তো আপনার সমস্ত বডি সিম্প্যাথেটিক সাপ্লাই জানেন, আপনি অলরেডি প্যারাসিম্প্যাথেটিক সাপ্লাই জানেন, তাহলে আপনাকে যদি একটা কোলিনার্জিক ড্রাগ, যে কোনো একটা ড্রাগ যেমন ফাইসোস্টিগমিন, নিওস্টিগমিন, এড্রোফোনিয়াম, যে কোনো একটা কোলিনার্জিক ড্রাগ দিয়ে দিল, ঠিক আছে, দিয়ে বললো অমুক ড্রাগের অথবা অর্গানোফসফরাস কম্পাউন্ড ওপিসি, এটা তো একটা কোলিনার্জিক ড্রাগ, একটা ড্রাগ দিল, ওই ড্রাগের বললো যে একটা কোলিনার্জিক ক্রাইসিস হলো অথবা কোলিনার্জিক টক্সিড্রম হলো, মানে এক কথায় কোলিনার্জিক টক্সিসিটি হলো। এটার ফিচার কি হবে? তাহলে আপনার কি আলাদা করে মুখস্থ করতে হবে কিংবা আলাদা করে পড়া দরকার আছে? একদমই দরকার নেই, আপনি যে জিনিসগুলো বুঝে বুঝে রিডিং দিয়ে যান। আপনার তাহলে চিন্তা করেন একটা কোলিনার্জিক ক্রাইসিস মানে কি, একটা কোলিনার্জিক ওভারডোজ হয়েছে, তাহলে একটা ওপিসি পয়জনিং এ আপনার ফিচার কি হবে? আপনার এই যে প্যারাসিম্প্যাথেটিক অ্যাক্টিভিটিগুলো বেড়ে যাবে, তাহলে আপনার সমস্ত সিক্রেশন বেড়ে যাচ্ছে, আপনার কোলিনার্জিক রিসিপ্টরগুলো যেখানে যেখানে আছে সেখানে তার ফাংশনগুলো বেশি বেশি বেড়ে যাচ্ছে। এইটাই আপনি জাস্ট এভাবেই চিন্তা করবেন। ঠিক সেরকমই আপনার আলফা রিসিপ্টর, বিটা রিসিপ্টর কোনটা কোথায় থাকে, এই জিনিসগুলো আপনারা যদি মনে রাখেন দেখবেন যে অনেক ইজিলি পারা যাবে। অত বেশি কঠিনের কিছু নেই, বাট ড্রাগ আপনাকে অবশ্যই পড়ে ফেলতে হবে। অ্যাডিনার্জিক থেকে খুব বেশি যে আসে তা না, বাট অ্যাডিনার্জিকটা ইম্পর্টেন্ট। অ্যাডিনার্জিক আমরা ম্যাক্সিমামই হচ্ছে কার্ডিয়াক ফার্মাকোলজিতে পড়াই, বিটা ব্লকার, অ্যাডিনার্জিক ব্লকার যেগুলো। আর অ্যাডিনার্জিকের ইন্ডিকেশন অলরেডি বলে দিছি, পড়তে হবে অ্যাড্রিনালিনের। আর কোলিনার্জিকটা মেনলি অনেক ইম্পর্টেন্ট আমাদের জন্য। আমাদের এই অটোনমিক নার্ভাস সিস্টেম থেকে পরীক্ষায় বেশি আসে হচ্ছে এই কোলিনার্জিক ফার্মাকোলজি কোশ্চেন, যেমন কোলিনার্জিক ড্রাগ কারা কারা আছে, এটা একটা চার্ট আছে, এটা আপনাদেরকে অবশ্যই পড়তে হবে। ওই যে ডিরেক্টলি ইনডিরেক্টলি অ্যাক্টিং এর একটা ব্যাপার আছে, এটার মধ্যে ওই যে স্টার অ্যালকালয়েড কোনগুলো, এই জিনিসগুলো আপনারা পড়বেন। আর হচ্ছে কোলিনার্জিক ড্রাগ এবং ওদের ইন্ডিকেশন, ওদের ইফেক্ট, এই জিনিসগুলো আপনারা পড়বেন। ইন্ডিকেশন আমার মনে হয় আপনারা এমনি পারবেন ইনশাল্লাহ, আপনাদেরকে জাস্ট ড্রাগের নামগুলো একটু মুখস্থ করতে হবে, কারণ আপনার বডিতে যদি সিম্প্যাথেটিক সমস্যা হয় তাহলেই তো আপনি কোলিনার্জিক ড্রাগ দিবেন, তাই না? কারণ প্যারাসিম্প্যাথেটিক অ্যাকশন করে দেবেন। আর আপনার বডিতে যদি প্যারাসিম্প্যাথেটিক সমস্যা বেশি হয় তাহলে আপনি কি করবেন? আপনি তখন অ্যান্টিকোলিনার্জিক ড্রাগ দিবেন। ওকে, এই জন্যই তো আপনি, আপনার যদি ওপিসি পয়জনিং হয়, ঠিক আছে, আপনি তখন কি করেন? আপনার পয়জনিং হয়েছে, অর্গানোফসফরাস কম্পাউন্ড পয়জনিং, মানে কি আপনার কোলিনার্জিক অ্যাক্টিভিটি বেড়ে গেছে, আপনার সমস্ত প্যারাসিম্প্যাথেটিক ফিচার বেড়ে গেছে, লাইক আপনার সমস্ত সিক্রেশন বেড়ে গেছে, তখন আপনি কি করছেন? অ্যাট্রোপিন দিচ্ছেন না, অ্যান্টিকোলিনার্জিক দিচ্ছেন না। জাস্ট অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আপনাকে জাস্ট চিন্তা করতে হবে যে আপনার যে ড্রাগটা আসবে পরীক্ষায়, যদি আপনার পরীক্ষায় আসে যে অমুক ড্রাগের ইফেক্ট কি হবে, অমুক ড্রাগের ফার্মাকোলজিক্যাল ইফেক্টগুলো কি কি, তখন আপনি জাস্ট চিন্তা করবেন যে এই ড্রাগটা কি আমার সিম্প্যাথেটিক নাকি প্যারাসিম্প্যাথেটিক অ্যাকশন, জাস্ট এতটুকু মনে রাখবেন। এটা যদি আপনি চিন্তা করেন তাহলে দেখবেন যে এটার অ্যাকশনগুলো পেরে ফেলবেন। আরেকটা দেখবেন যে আপনাদের ম্যাট্রিক্সের এই বইয়ে ঠিক ডেভিসনের একটা চার্ট আছে, আপনার মাস্কারনিক এবং নিকোটিনিক ফিচার অফ কোলিনার্জিক ক্রাইসিস, এইটার একটা ফিচার, মাস্কারনিক আলাদা আলাদা, নিকোটিনিক আলাদা আলাদা, এটা ডেভিসনের একটা চার্ট, এটা আপনাদের এই বইয়ের মধ্যেই আছে, এই বই থেকে আপনারা পড়ে নেবেন। এবং এখানে দেখবেন যে
সমস্ত মাসেল রিলেটেড যত অ্যাক্টিভিটি লাইক নিকোটিনিক ফিচার, আপনার কোলিনার্জিক ক্রাইসিস নিয়ে আমি বললাম না যে আপনার কোলিনার্জিক লেভেল বেড়ে গেছে, আপনার অনেক বেশি, আপনাকে আমি মনে করেন অ্যাস্টাইল কোলিন অনেক বেশি দিয়ে দিচ্ছি, তাহলে আপনার বডিতে অনেক বেশি কোলিনার্জিক লেভেল বেড়ে গেছে। এখন তখন আপনার কি হয়েছে, কোলিনার্জিক ক্রাইসিস হয়েছে না, মানে কোলিনার্জিক টক্সিড্রোম, তখন আপনার মাসকার্নিক ফিচার হবে, নিকোটিনিক ফিচার হবে। এখন আসেন, মাস্কারনিক ফিচার মানে কি, আমার সমস্ত গ্ল্যান্ডুলার সিক্রেশন বেড়ে যাবে, কারণ মাস্কারনিক রিসিপ্টরগুলো গ্ল্যান্ডসগুলো তো থাকে, গ্ল্যান্ডুলার সিক্রেশনগুলো বেড়ে যাবে। ওকে, আর নিকোটিনিক ফিচার অফ কোলিনার্জিক ক্রাইসিস মানে সমস্ত ওই যে নিউরোমাস্কুলার জাংশনে, তার মানে মাসেল রিলেটেড যে সমস্ত ফিচার আছে, মাসেল ক্র্যাম্প, মাসেল উইকনেস, ফ্যাসিকুলেশন, এগুলো হচ্ছে নিকোটিনিক ফিচার। ঠিক আছে, ওকে। এখন এখানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে আপনারা পড়তে গিয়ে দেখবেন যে আমরা জানি যে সিম্প্যাথেটিক অ্যাকশন যদি হয় যে কোনো অ্যাড্রিনালিন, ওরা কি করে, ব্র্যাডিকার্ডিয়া নাকি ট্যাকিকার্ডিয়া, আমরা জানি হার্ট রেট বাড়া দেয়, ট্যাকিকার্ডিয়া করে, রাইট? ওকে, নর্মালি কোলিনার্জিক ড্রাগ ওটার ফিচার কি হবে, ব্র্যাডিকার্ডিয়া হবে না, ব্র্যাডিকার্ডিয়া হবে। বাট যদি কোলিনার্জিক ক্রাইসিসের ফিচার কি হয়, নর্মালি তো আমরা জানি ব্র্যাডিকার্ডিয়াই ট্রু হবে, কিন্তু যদি বলে যে কোলিনার্জিক ক্রাইসিসের ফিচার ডিউ টু নিকোটিনিক রিসিপ্টর, নিকোটিনিক অ্যাকশনের জন্য, তখন কিন্তু আপনার ট্যাকিকার্ডিয়া হবে। ঠিক আছে, এটার যেমন একটা এক্সপ্লেনেশন আছে, এটা আপনারা এমনিও পারবেন যে নিকোটিনিক রিসিপ্টর আমরা আগে বলেছি যে অ্যাড্রিনাল মেডুলাতে থাকে, সো সে যেহেতু প্যারাসিম্প্যাথেটিক অ্যাকশন, তাহলে সে কি করবে, মেডুলারি সিক্রেশন কি করবে, বাড়া দিবে, তাহলে অ্যাড্রিনাল মেডুলা থেকে রিলিজ হবে অ্যাড্রিনালিন অর অ্যাড্রিনালিন, সো এই ক্যাটেকোলামিনসগুলো আলটিমেটলি কি করে, হার্ট রেটকে বাড়া দেয়। দ্যাটস ওয়াই আপনার যখন আপনি দেখবেন যে কোলিনার্জিক ক্রাইসিসের যখন অথবা ওপিসি পয়জনিং আর হোয়াট এভার ইট ইজ, আপনার কোশ্চেন যখন আসবে যে নিকোটিনিক অ্যাকশনের জন্য আপনার যদি বলে, তখন আপনার কিন্তু ট্যাকিকার্ডিয়া ট্রু। ঠিক আছে, সো আমাদের মোটামুটি এই জিনিসগুলো পড়তে হবে। এবার যদি আমরা আসি যে আমার কোলিনার্জিক ড্রাগের ইন্ডিকেশন, এটা আপনারা পড়বেন, অ্যান্টি কোলিনার্জিক ড্রাগের নাম পড়বেন, অ্যান্টি কোলিনার্জিক ড্রাগের ইন্ডিকেশনগুলো পড়বেন, অ্যাট্রোপিনের ইফেক্ট পড়বেন। অ্যাট্রোপিনের ইফেক্ট আমার আলাদা করে আমি বলবো না, অ্যাট্রোপিনের ইফেক্ট আপনারাই বলেন, আপনারা আসলে এমনি এখন বলতে পারেন, যে যার বাসায় থেকে বলতে পারেন যে অ্যাট্রোপিনের অ্যাকশনটা আসলে কিরকম হবে, এটা কি সিম্প্যাথেটিক হবে নাকি প্যারাসিম্প্যাথেটিক হবে, চিন্তা করেন। অ্যান্টি কোলিনার্জিক, দ্যাট মিনস এটার অ্যাকশন হচ্ছে সিম্প্যাথেটিক লাইক অ্যাকশন। ঠিক আছে, তাহলে অ্যাট্রোপিনের এফেক্টগুলো আপনারা পড়ে ফেলতে পারবেন, এবং অ্যাট্রোপিন লাইক সাবস্টিটিউট যেগুলো, এগুলো আপনাদের পড়তে হবে, সায়াসিন, স্কোপোলামিন, এই জিনিসগুলো। এছাড়াও আরও আছে, এই ড্রাগসের নামগুলো আপনারা পড়বেন অ্যালং উইথ ইন্ডিকেশন। এখানে ইন্ডিকেশনগুলো আপনাদেরকে জানতে হবে, ফার্মাকোলজিক্যাল ইফেক্ট জানতে হবে। ফার্মাকোলজিক্যাল ইফেক্ট আপনি এভাবেই বলতে পারবেন, জাস্ট ইন্ডিকেশনের নামগুলো আপনারা পড়বেন। তারপর ইউরিনারি আর্জেন্সিতে আমরা কোন কোন ড্রাগ দেই, টলটেরাডিন, ডায়ারফেনাসিন, এই জিনিসগুলো, অক্সিবিউটাইনিন, এই ড্রাগগুলো আপনাদেরকে অবশ্যই জানতে হবে। ঠিক আছে, ওকে। এছাড়া আপনাদের এখানে মোশন সিকনেসের একটা ব্যাপার আছে, এই মোশন সিকনেস তো আমি অলরেডি বলে দিয়েছি, এখানেও যেমন আছে অটোকয়েডসও চলে আসে যে মোশন সিকনেসে আমরা কোন কোন ড্রাগ দেই। ঠিক আছে, স্কোপোলামিন কিন্তু আমরা মোশন সিকনেসে দেই, যে প্রমিহ্যাক্সিকোপিন জিএমসি বলেছিলাম। তো এনিওয়েজ, এভাবে যদি আমরা পড়ি ইনশাআল্লাহ আমাদের এটা কভার হয়ে যাবে। বাট রিসেন্টলি একটা কোশ্চেন আসে, সেটা হচ্ছে স্কেলিটাল মাসল রিল্যাক্সেন্ট। স্কেলিটাল মাসল রিল্যাক্সেন্ট কারা কারা, এটা কিন্তু আপনাদের বিভিন্ন ফ্যাকাল্টিতে এই কোশ্চেনটা আসে যে স্কেলিটাল মাসল রিল্যাক্সেন্ট কারা কারা। আমরা কিন্তু সবাই জানি যে অ্যান্টি নিকোটিনিক যেগুলো, যে প্যানরো, ভিকিউরোনিয়াম, অ্যাট্রাকিউরোনিয়াম, সাকসিনালকোলিন, এরা হচ্ছে স্কেলিটাল মাসল রিল্যাক্সেন্ট। এছাড়াও আপনার ডায়াজিপাম কিন্তু মাসল রিল্যাক্সেন্ট হিসেবে কাজ করে, বেনজোডায়াজিপিন। সো আমাদের এটার আলাদা একটা চার্ট আছে, আমি এটা আপলোড দিয়ে দিব আপনাদের অনলাইন ক্লাস সামারিতে, এটা মেইন গ্রুপেও আপনাদের এটা আপলোড দেওয়া আছে। সো এই স্কেলটা মাসল রিল্যাক্সেন্ট কারা কারা, এই চার্টটা আপনারা একটু পড়ে ফেলবেন, এই ড্রাগের লিস্টটা, এই ড্রাগের নামটা এখান থেকে পড়ে নিন। সো দিস ইজ অল অ্যাবাউট অটোনমিক নার্ভাস সিস্টেম। চেষ্টা করেছি অনেক অল্প টাইমের মধ্যে যতটুকু পারা যায় ডেলিভারি দেওয়ার। অটোনমিক নার্ভাস সিস্টেম থেকে আমি যদি একটু রিক্যাপ করি ইন এ নাটশেল, সেটা হচ্ছে আপনার পড়তে হবে অ্যাড্রিনার্জিক, কোলিনার্জিক, এগুলো ড্রাগ লিস্টগুলো পড়তে হবে। অ্যাড্রিনার্জিক, অ্যান্টি অ্যাড্রিনার্জিক, কোলিনার্জিক, অ্যান্টি কোলিনার্জিক ড্রাগ অ্যালং উইথ দেয়ার ইন্ডিকেশনস, ফার্মাকোলজিক্যাল ইফেক্ট। অ্যান্টি অ্যাড্রিনার্জিক যেই আলফা ব্লকার, বিটা ব্লকার, হোয়াট এভার, এই জিনিসগুলো আমরা হচ্ছে গিয়ে সিস্টেমিক লাইক কার্ডিয়াক ফার্মাকোলজিতে আমরা পড়বো। আর এখানে আমাদের কোলিনার্জিক ফার্মাকোলজি সব পড়তে হবে। অ্যাসিটাল কোলিন যে আমরা পড়েছিলাম, কোলিনার্জিক নিউরো ট্রান্সমিটার, এই অ্যাসিটাল কোলিনের একটু ডিটেলস আমাদেরকে জানতে হবে, লাইক আমার সিনথেসিস কিভাবে হচ্ছে, এটার পাথওয়েটা কিভাবে হচ্ছে। এই যে আপনার বইয়ে দেখবেন একটা চার্ট আছে, ওই যে একটা কলসির চার্ট আছে না, আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি ফার্মাকোলজিতে, এরকম একটা প্রি সিন্যাপটিক, মাঝখানে এরকম একটা দাগ, তারপর পোস্ট সিন্যাপটিক রিসিপ্টার। সো প্রি সিন্যাপটিকে অ্যাস্টাল কোলিনটা, কোলিনার অ্যাস্টাল কোয়ে মিলে হচ্ছে অ্যাস্টাল কোলিন হয়, দেন সেল সাইটোপ্লাজমে ওরা এইভাবে আসে, সিন্যাপটিক ভেসিকেলে ছোট ছোট সিন্যাপটিক ভেসিকেলগুলো
মধ্যে স্টোর হয়, এই জিনিসগুলো আপনারা পড়ে নেবেন। এরপর যে পরে আপনার অ্যাকশন পোটেনশিয়াল আসলো, এটা পরে হচ্ছে ডিফিউজ হয়ে যাচ্ছে, তো এই জিনিসগুলো আপনাদেরকে তো পড়তে হবে। সিনাপটিক লেফটে যায়, দেন পোস্ট সিনাপটিক রিসিপ্টারে গিয়ে তার নিজস্ব রিসিপ্টার কোলিনার্জিক রিসিপ্টারের সাথে গিয়ে বাইন্ড করে তার অ্যাকশন করে এবং তার ফেট হয়। এবং ওখানে আছে একটা এনজাইম, যেমন হচ্ছে কোলিনেস্টারেজ এনজাইম। এই কোলিনেস্টারেজের কাজ কি? হাইড্রোলাইসিস করা র্যাপিডলি, অ্যাসিটাইলকোলিনেস্টারেজ। সো এই জিনিসগুলো আপনাদেরকে পড়তে হবে। তো এটা আপনারা একটু দেখে নিন এই মেকানিজমটা। এইগুলো আসলে পাওয়ার পয়েন্টে কিংবা বোর্ড ইউজ করে আমি ক্লাসে দেখাই। এগুলো আপনারা একটু বই দেখে আপাতত পড়ে নিন। অটোনমিক নার্ভাস সিস্টেম থেকে মোটামুটি এগুলো পড়লেই চলবে। ড্রাগের অবশ্যই ইন্ডিকেশনগুলো পড়বেন, স্পেশালি আপনার অ্যান্টি পার্কিনসোনিয়ান ড্রাগ কোনগুলো, তারপর হচ্ছে ব্রঙ্কিয়াল অ্যাজমাতে আমরা কোন কোন এই অ্যান্টি মাস্কারেনিক দেই, এই জিনিসগুলো আপনাদের পড়তে হবে। তারপর ইউরিনারি আর্জেন্সি, এগুলো পরীক্ষা অনেক আসে। মায়াস্থেনিয়া গ্র্যাভিসে আমরা কোন কোন ড্রাগ দেই, এই জিনিসগুলো অনেক বেশি লাগে। ঠিক আছে, ওকে, আমাদের অটোনমিক নার্ভাস সিস্টেম শেষ। তো শেষ বলতে আমাদের এই টপিকগুলো মোটামুটি আপনারা পড়বেন বই থেকে, এবং অবশ্যই কোশ্চেন সলভ করবেন। কোশ্চেন সলভের কোনো বিকল্প নাই। কোশ্চেন সলভ করতে গিয়ে যদি কোনো কোয়ারি অ্যারাইজ হয় অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, অথবা আমাদের গ্রুপে পোস্ট দিবেন, চেষ্টা করবো সলভ করে দেওয়ার। আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে জেনারেল ফার্মাকোলজি। আজকে আমাদের যে টপিকগুলো ছিল এর মধ্যে জেনারেল ফার্মাকোলজি ভেরি 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 ইম্পর্টেন্ট। জেনারেল ফার্মাকোলজি থেকে কি বলবো? জেনারেল ফার্মাকোলজিটা আসলে পুরোটাই কনসেপচুয়াল। এটা আমি এটা অনেকগুলো মেকানিজম আছে, অনেক কিছু বোঝার বিষয় আছে। তো এই জিনিসগুলো আমাদের জাস্ট আমি যদি একটু গল্পের মতো করে একটু ওভারভিউ করে দেই, আপনারা এখান থেকে পড়ে নেবেন। সেটা হচ্ছে জেনারেল ফার্মাকোলজির হচ্ছে দুইটা কম্পোনেন্ট আছে আমরা জানি, একটা হলো গিয়ে ফার্মাকোডাইনামিক, ফার্মাকোকাইনেটিক। আর এইখানে এগুলো সব পড়তে হবে। ডাইনামিক থেকে খুব বেশি পড়া লাগে না, বাট কাইনেটিক থেকে একদম ডিটেলসে একদম সব পড়তে হয়। আমার অ্যাবজর্পশন, ডিস্ট্রিবিউশন, বায়োট্রান্সফরমেশন, এক্সক্রিশন, এগুলো একদম মাস্ট হলো, সব একদম থরলি পড়তে হবে। দেন রুট অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনগুলো পড়া লাগবে। আর এপাশ থেকে আপনার টেরাটোজেনিক ড্রাগ কোনগুলা, তারপর হচ্ছে আপনার থেরাপিউটিক ইন্ডেক্সের লো থেরাপিউটিক ইন্ডেক্স ড্রাগ কোনগুলো, কোন কোন ড্রাগ আমার প্রেগনেন্সিতে সেফ, তারপর হচ্ছে কোন কোন ড্রাগ আপনি হচ্ছে ডিএমআরডিতে আপনি দিতে পারবেন, তারপর ডিএমআরডির কোন কোন ড্রাগগুলো হচ্ছে আপনার ব্রেস্ট ফিডিং পেশেন্টকে দিবেন, প্রেগনেন্সিতে দিবেন, কোনগুলো সেফ না, এগুলো সব আপনার বইয়ে আছে এবং লিস্ট করে দেওয়া আছে। এই জিনিসগুলো আপনারা পড়ে ফেলবেন। আর টেরাটোজেনিক ড্রাগেরও একটা অনেক বড় লম্বা একটা লিস্ট আছে, বাট আমি আরেকটা শর্টকাট একটা লিস্ট করেছি, সেটাও আমি আপলোড দিয়ে দিব। অলরেডি আছে আপনাদের মেইন গ্রুপে, ওখানে মেমোনিক সহ দেওয়া আছে, এটা আপনারা একটু পড়বেন। তো আরেকটা যেটা লাগে জেনারেল ফার্মা থেকে, সেটা হচ্ছে প্রোড্রাগটা লাগে। প্রোড্রাগ জিনিসটা কি এটা আপনাদেরকে একটু জানতে হবে। প্রোড্রাগের এক্সাম্পলগুলো জানতে হবে, অ্যান্ড এক্সাম্পল ছাড়াও আপনাদেরকে একটু কনসেপশনটা ক্লিয়ার করতে হবে, কারণ এখান থেকে পরীক্ষা আসে, প্রোড্রাগের এক্সাম্পল আসে, তারপর এখান থেকে আসে আপনার অ্যাডভান্টেজেসগুলো আসে। ঠিক আছে, ওকে। প্রোড্রাগের এক্সাম্পল যদি আমি বলি, এক্সাম্পল আপনারা পড়বেন, যেমন লিভোডোপা আমরা জানি, ওমিপ্রাজল, এগুলো হচ্ছে প্রোড্রাগ। এরপরে ট্যালাম্পিসিলিন, অ্যাম্পিসিলিন কিন্তু প্রোড্রাগ না, ট্যালাম্পিসিলিন। বাট আপনারা মনে রাখবেন যে যে ড্রাগগুলো আমরা নর্মালি ইজিলি যেই ফর্মে আমরা নর্মালি খাই, ওগুলি মোটামুটি প্রোড্রাগ। আর এভাবে আমরা চিন্তা করবো, এক্সেপ্ট হচ্ছে প্যারাসিটামল প্রোড্রাগ না। আর এটা হচ্ছে অ্যাম্পিসিলিনও প্রোড্রাগ না। অ্যাম্পিসিলিনের প্রোড্রাগ হচ্ছে ট্যালাম্পিসিলিন। ঠিক আছে, ওকে। সো প্রোড্রাগ জিনিসটা কি, কিছু আপনার আমরা যদি কনসেপশনে যাই, সেটা হচ্ছে আপনার কিছু ডিজিজ কন্ডিশন আছে যেখানে আমার যদি ড্রাগ দেই, সেটা এই ব্যারিয়ার সেই ব্যারিয়ার এগুলো ক্রস করতে হয়, এরপর হচ্ছে গিয়ে অ্যাকশন করতে হয়। তো অনেকগুলো ড্রাগ আছে যারা হচ্ছে অনেক ব্যারিয়ার ক্রস করতে পারে না, লাইক ব্লাড ব্রেন ব্যারিয়ার, প্লাসেন্টার ব্যারিয়ার, এই সমস্ত ব্যারিয়ার ক্রস করতে পারে না। সে ফর এক্সাম্পল পার্কিনসন্স ডিজিজ, আমরা জানি যে পার্কিনসোনিয়ামে আপনার কি হয়, ডোপামিন লেভেল কমে যায় না? তো এটা তো একটা ব্রেনের সমস্যা, ব্রেনের ডিজিজ। তো আপনি যখন পার্কিনসন্স ডিজিজে আপনি ডোপামিন দিবেন, ডোপামিন তো আপনার ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করতে পারবে না। সো সেই ক্ষেত্রে আপনার তখন প্রোড্রাগ দিতে হবে। ডোপামিনের প্রোড্রাগ কি? লিভোডোপা, অ্যালং উইথ কার্বিডোপা আমরা দিই পেরিফেরাল মেটাবলিজমটাকে প্রিভেন্ট করার জন্য। সো এই যে আমি লিভোডোপা দিচ্ছি, লিভোডোপা হচ্ছে প্রোড্রাগ। এ কি করবে, সে কিন্তু ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করতে পারবে, তারপর সে প্রোড্রাগে থাকবে। এরপর যখন সে তার সাইট অফ অ্যাকশনে পৌঁছায় যাবে, যখনই সে সাইট অফ অ্যাকশনে পৌঁছায় যাবে, তখন সে হচ্ছে তার ডিজায়ার্ড অ্যাকশন করবে। তাহলে আমি এখান থেকে আমি ইজিলি বলতে পারতেছি যে এই যে প্রোড্রাগ আমি বললাম, সে ব্লাড ব্রেন ব্যারিয়ার অথবা যে কোনো ব্যারিয়ারটা ক্রস করবে, সাইট অফ অ্যাকশনে গিয়ে সে তার ডিজায়ার্ড অ্যাকশন করবে। তাহলে আমি বলতে পারি যে আমার সিস্টেমিক অ্যাডভার্স ইফেক্ট কমে যাবে, আমার ডিস্ট্রিবিউশনটা বেড়ে যাচ্ছে, অ্যাবজর্পশন এগুলো ফ্যাসিলিটেশন হচ্ছে, এবং আমার বেটার আমি বেনিফিশিয়াল ইফেক্ট বেশি পাচ্ছি। ওকে, এটা আমার প্রোডাক্টটা আমার পড়তে হবে। এছাড়া আমি বললাম যে ফার্মাকোকাইনেটিক, আর একটা হচ্ছে ফার্মাকোডাইনামিক। ফার্মাকোডাইনামিক থেকে আপনাদের যেটা জানতে হবে, যে বাই দ্য ওয়ে এর আগে আমি একটু বলি, সেটা হচ্ছে যে এই যে ফার্মাকোকাইনেটিক, আর একটা হচ্ছে আমি বললাম ফার্মাকোডাইনামিক, জিনিসটা আসলে কি?
এগুলো আমরা সবাই জানি, জাস্ট আমরা যদি একটু বাংলায় একটু রিক্যাপ করি, যে আমরা একটু যদি জিনিসটা একটু বোঝার চেষ্টা করি যে ফার্মাকোডাইনামিক মানে কি। আমরা জানি যে হোয়াট ড্রাগ ডাজ টু দ্য বডি, মানে ড্রাগটা আপনার বডিতে কি কাজ করতেছে, মেকানিজম অফ অ্যাকশন কি, এবং কি ইফেক্ট তৈরি করছে। ইফেক্ট হতে পারে আপনার বেনিফিশিয়াল ইফেক্ট, হতে পারে অ্যাডভার্স ইফেক্ট। আর ফার্মাকোকাইনেটিক মানে হচ্ছে আপনি একটা ড্রাগ খাইলেন, আপনার বডি সেই ড্রাগটাকে কিভাবে প্রসেস করছে, দিস ইজ ফার্মাকোকাইনেটিক। ক্লিয়ার? ওকে, তাহলে আমরা কি দেখলাম? ফার্মাকোডাইনামিক মানে হচ্ছে ড্রাগটা কিভাবে কাজ করছে, আর ফার্মাকোকাইনেটিক হচ্ছে আপনার বডি ড্রাগটাকে কিভাবে প্রসেস করছে। তো আমরা যদি ফার্মাকোডাইনামিক দিয়ে শুরু করি, তাহলে এখান থেকে একটা জিনিস লাগে, সেটা হচ্ছে একটা ড্রাগ কার কার সাথে গিয়ে বাইন্ড করে কাজ করে। খেয়াল করেন, একটা ড্রাগ কার কার সাথে বাইন্ড করে। নর্মালি আমরা জানি যে একটা ড্রাগ প্রথমে গিয়ে রিসিপ্টরের সাথে গিয়ে বাইন্ড করে। সো আমরা বলতে পারি না যে ইজ ইট এ রিসিপ্টর, আয়ন চ্যানেল, এনজাইম নাকি প্রোটিন। মানে ড্রাগ সে রিসিপ্টরের সাথে বাইন্ড করে, আয়ন চ্যানেলের সাথে বাইন্ড করতে পারে, এনজাইমের সাথে করতে পারে, প্রোটিনের সাথে করতে পারে। প্রোটিনের মধ্যে আমরা বলতে পারি না যে এটা কি স্ট্রাকচারাল প্রোটিন নাকি ক্যারিয়ার প্রোটিন, এই জিনিসগুলো। তো কোশ্চেন আসে যে ড্রাগ রিসিপ্টর কম্বিনেশনে কি কি ফেট হয়। একটা ড্রাগ আপনি দিলেন, সে রিসিপ্টরের সাথে বাইন্ড করলো, তার 4টা ফেট হতে পারে। একটা হতে পারে অ্যাগনিস্ট, একটা হতে পারে অ্যান্টাগনিস্ট, একটা হতে পারে পার্শিয়াল অ্যাগনিস্ট, আর একটা হতে পারে ইনভার্স অ্যাগনিস্ট। এই জিনিসগুলো আমাদেরকে পড়ে নিতে হবে, ঠিক আছে? এগুলো আমি ক্লাসে আরো ডিটেলসে বুঝিয়ে দিই। অ্যাগনিস্ট মানে হচ্ছে, আমি যদি শর্টকাটে বলি, একটা ড্রাগ, আমরা যদি একটু আসি অ্যাগনিস্টে, যে একটা ড্রাগ সে হচ্ছে রিসিপ্টরের সাথে বাইন্ড করবে, এবং চিন্তা করেন একটা ড্রাগ সে রিসিপ্টরের সাথে বাইন্ড করলো এবং রিসিপ্টরের অ্যাকশনটাকে সে স্টিমুলেট করবে, ইফেক্ট তৈরি করবে। আর অ্যান্টাগনিস্ট হচ্ছে ড্রাগ রিসিপ্টরের সাথে ঠিকই বাইন্ড করবে, কিন্তু রিসিপ্টরের অ্যাকশনটাকে সে ইনহিবিট করবে, সে কিন্তু কোনো এফেক্ট করবে না। আর পার্শিয়াল অ্যাগনিস্ট হচ্ছে পার্শিয়ালি সে অ্যাগনিস্ট হিসেবে কাজ করবে, বাট ম্যাক্সিমামই তার অ্যান্টাগনাইজিং অ্যাকশন। আর ইনভার্স অ্যাগনিস্ট মানে হচ্ছে অ্যাগনিস্টের উল্টা কাজ, সে রিসিপ্টরের সাথে ঠিকই বাইন্ড করবে এবং সে কি করবে, অ্যাগনিস্টের উল্টা কাজ করবে, ঠিক আছে? ওকে, তো এই জিনিসটা আমরা আর একটু ডিটেলসে যদি হয় সেটা আমরা ক্লাসে আরও ডিটেলসে বলে দিব, এটুকু আপনারা আপাতত জানেন। আর এই অ্যাগনিজম থেকে মোটামুটি এতটুকু করলেই চলবে। অ্যান্টাগনিজম থেকে আপনাদের যেটা জানতে হবে, আমরা জানি যে অ্যান্টাগনিজম 2 রকম, সেটা হচ্ছে আপনার একটা হচ্ছে ফিজিওলজিক্যাল অ্যান্টাগনিজম, আর একটা হচ্ছে ফার্মাকোলজিক্যাল অ্যান্টাগনিজম। ফিজিওলজিক্যাল অ্যান্টাগনিজম হচ্ছে ইন দ্য মিনওয়াইল আমরা জানি যে এই যে সিম্প্যাথেটিক, প্যারাসিম্প্যাথেটিক, এগুলো হচ্ছে ফিজিওলজিক্যাল অ্যান্টাগনিজম। ফার্মাকোলজিক্যাল অ্যান্টাগনিজমের মধ্যে আছে আবার কম্পিটিটিভ, আর একটা আছে নন কম্পিটিটিভ। এই জিনিসগুলো অনেক মেকানিজম অ্যানিমেশন দিয়ে আমি ক্লাসে দেখাই। এগুলো আসলে এইভাবে মানে না বলে আমি মনে করি এগুলো ক্লাসেই আমরা ডিটেলসে দেখবো। আপনারা জাস্ট এই জিনিসটা এইভাবেই জেনে রাখবেন, আপাতত একটুকু পড়েন যে অ্যান্টাগনিজম এরকম 2 রকম আছে। আর ফার্মাকোলজিক্যালের মধ্যে এই কম্পিটিটিভ, আর একটা হচ্ছে নন কম্পিটিটিভ। এর মধ্যে কম্পিটিটিভ যেটা সেটা হচ্ছে রিভার্সিবল, নন কম্পিটিটিভ যেটা সেটা হচ্ছে ইরিভার্সিবল। ওকে, এবার আমরা আসবো হচ্ছে ফার্মাকোকাইনেটিকে। ফার্মাকোকাইনেটিকটা আমি বলে দিয়েছি, এখান থেকে কোনো কিছু বাদ দেওয়ার নাই, সব পড়তে হবে। বাট ফার্মাকোকাইনেটিক বলার আগে আমি বলতে চাই কিছু টার্মস। এই টার্মগুলো আমরা যদি একটু পরিচিত হই, তখন দেখবেন আপনি যখন ফার্মাকোকাইনেটিক পড়ছেন, আপনার এখান থেকে কিন্তু অনেক কোশ্চেন আসছে। লাস্ট এই রেসিডেন্সি তো আমি দেখলাম যে 3-4টা কোশ্চেন আসছে জাস্ট এই ফার্মাকোকাইনেটিক থেকেই। তো রিপিটেডলি অনেক কোশ্চেন আসছে। সো এই কনসেপশনগুলো ক্লিয়ার করাটা খুব জরুরি। আপনারা যখন বইটা পড়বেন দেখবেন যে জিনিসটা অনেক বেশি ইজি লাগছে, আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে। খেয়াল করেন, ফার্মাকোকাইনেটিক শুরু করার আগে আমি যদি আপনাদেরকে বলি, একটা হচ্ছে আপনার 2টা টার্মিনোলজি আমি ইউজ করব। কি বললাম? একটা টার্ম হচ্ছে ফার্স্ট পাস মেটাবলিজম, দ্যাট মিনস প্রি সিস্টেমিক এলিমিনেশন। আর একটা যেটা, সেটা হচ্ছে বায়ো অ্যাভেলেবিলিটি। কি বলছি? প্রি সিস্টেমিক এলিমিনেশন অথবা ফার্স্ট পাস মেটাবলিজম, আর একটা হচ্ছে বায়ো অ্যাভেলেবিলিটি। ওকে, এখন আমরা আসি রুট থেকে। নর্মালি চিন্তা করি আমার এখানে রুট পড়া লাগবে, তো রুট আমরা দিলাম। রুটে দেওয়ার পর সাপোজ আপনাকে আমি জিনিসগুলো আগে একটু বুঝি, সেটা বোঝার চেষ্টা করি। সেটা হচ্ছে যে আপনাকে আমি একটা 100 মিলিগ্রামের ড্রাগ দিলাম। সাপোজ আমি 100 মিলিগ্রামের আমি একটা ড্রাগ খাইলাম। সেই ড্রাগটা আমার সিস্টেমিক সার্কুলেশনে, আমরা সবাই জানি যে একটা ড্রাগ আপনি যখন খান তখন কি হয়, নর্মালি গলায় আমাদের স্টোমাকে যাবে, ইন্টেস্টাইনে যাবে, দেন আমার হচ্ছে পোর্টাল সার্কুলেশন লিভারে যাচ্ছে, তারপর আমার কোথায় যাচ্ছে, আলটিমেটলি হার্টে যাচ্ছে, দেন হার্টে হচ্ছে গিয়ে আপনার কি বলে লাংয়ে যাবে, লাং থেকে পরে আবার হচ্ছে ভেন্ট্রিকেলে যাবে, দেন সিস্টেমিক সার্কুলেশনে যাবে, ঠিক না? সো এত দূরে যাওয়ার আগেই আপনার লিভার এবং গাটওয়ালে গিয়ে একটা ড্রাগ মনে করেন মেটাবোলাইজ হয়ে যাচ্ছে। তাহলে সিস্টেমিক সার্কুলেশনে পৌঁছানোর আগেই যদি কোনো ড্রাগ আপনার লিভার, গাটওয়ালে অথবা লাংসে যদি মেটাবোলাইজ হয়ে যায়, সেটাকে আমরা বলি ফার্স্ট পাস মেটাবলিজম।
বুঝা গেছে? দ্যাট ইজ প্রি সিস্টেমিক এলিমিনেশন। তাহলে আমি যদি এক্সাম্পলটা বলি যে ওই যে 100 মিলিগ্রামে আমি আপনাকে একটা ড্রাগ দিয়েছি, এই ড্রাগটা আপনি খাইলেন, এই ড্রাগটা আপনি সেবন করার পর আপনার 100 মিলিগ্রামের মধ্যে মনে করেন আপনার 70 মিলিগ্রামই আপনার লিভার এবং গাট ওয়ালে নষ্ট হয়ে গেছে, তাহলে আপনার এই 70 মিলিগ্রাম কি সিস্টেমিক সার্কুলেশনে পৌঁছাতে পারবে? পারবে না। তাহলে কতটুকু পৌঁছাবে? রিমেনিং 30। তাহলে ওই 30 মিলিগ্রাম হচ্ছে আপনার সিস্টেমিক সার্কুলেশনে যাচ্ছে, ওইটা হচ্ছে অ্যাক্টিভ ড্রাগ। আপনার 70 তো নষ্ট হয়ে গেছে, তাহলে ওই যে বায়োলজিক্যালি অ্যাক্টিভ পোর্শন অফ ড্রাগ যেটা সিস্টেমিক সার্কুলেশনে অ্যাভেলেবল সেটা হচ্ছে বায়ো অ্যাভেলেবিলিটি। ঠিক আছে? তাহলে আমি কি বললাম, এই যে যেই 70 মিলিগ্রাম যেটা হচ্ছে নষ্ট হয়ে গেছে, এটা তো আমার সিস্টেমিক সার্কুলেশনে যাচ্ছে না, দিস ইজ ফার্স্ট পাস মেটাবলিজম। আর ওই যে 30 মিলিগ্রাম যেটা আমার সিস্টেমিক সার্কুলেশনে অ্যাভেলেবল আছে, দিস ইজ বায়ো অ্যাভেলেবিলিটি। তো এখান থেকে কি আমি বলতে পারি না যে একটা ড্রাগের ফার্স্ট পাস মেটাবলিজম যত বেশি, বায়ো অ্যাভেলেবিলিটি তত কম? ঠিক আছে, এই জিনিসটা আমাদেরকে একটু বুঝতে হবে। এরপর আমরা যদি বলি যে রুট আপনারা পড়বেন, এখানে আপনাদের চার্ট দেওয়া আছে বইয়ের মধ্যে, লিপিনকটের একটা চার্ট এখানে তুলে দেওয়া হয়েছে, এটি আপনারা পড়বেন, এখান থেকে আসে লাইক কোন রুটে আমরা কোন ড্রাগ দেই, প্রত্যেকটা রুটের অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ, এগুলো আপনারাও জানেন, আমরা সবাই জানি যে ওরাল রুটের কিছু অ্যাডভান্টেজ আছে, ডিসঅ্যাডভান্টেজ আছে। আমরা তো কনভালসিভ পেশেন্ট, আনকনশিয়াস পেশেন্টকে তো আমরা ওরালি দিতে পারবো না। এরপর আইভি রুটের, তারপর ইনহেলেশনাল রুট। তো সাবলিঙ্গুয়ালি কোন কোন ড্রাগ আমরা দিই ইদানিং দেখি পরীক্ষায় খুব আসে, যেমন নিফিডিপিন, নাইট্রোগ্লিসারিন, তারপর আইসোরবিন ট্রাইনাইট্রেট, এগুলো আমরা হচ্ছে সাবলিঙ্গুয়ালি দিই। তো এই জিনিসগুলো পরীক্ষায় আসে। তারপর হচ্ছে আপনার ইনহেলেশনাল রুটের কিছু অ্যাডভান্টেজেস, এগুলো সব আছে আপনাদের বইয়ে, এই অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজগুলো আপনারা একটু দেখে নেবেন। তো এরপর যদি আমরা বলি যে ফার্মাকোকাইনেটিক শুরু করি, ফার্মাকোকাইনেটিকের সবচাইতে ইম্পর্টেন্ট যে পোর্শনটা, যেটা অনেকবার পরীক্ষায় আসে, আপনারা সলভ করতে গিয়ে দেখবেন অ্যাবজর্পশনের, সেটা হচ্ছে কোন কোন ফ্যাক্টর অ্যাবজর্পশন অথবা বায়ো অ্যাভেলেবিলিটিকে ইনফ্লুয়েন্স করে। তার আগে বলি অ্যাবজর্পশন জিনিসটা কি। অ্যাবজর্পশন জিনিসটা হচ্ছে, আমরা যদি নর্মালি বলি যে ফার্মাকোকাইনেটিক, তো বলেই দিছি আপনাদেরকে যে আপনার বডি কিভাবে প্রসেস করছে। তাহলে বডি কিভাবে প্রসেস করলো, ফার্স্ট অফ অল অ্যাবজর্পশন হচ্ছে আমি একটা ড্রাগ খেলাম, এটা হচ্ছে মেমব্রেন ট্রান্সপোর্ট হইলো। যেমন আমরা জানি যে আমাদের প্রসেস অফ অ্যাবজর্পশন আছে, ওইটা আমরা পড়েছি ফিজিওলজিতে। তো আমরা জানি যে যখন ব্লাডে একটা ড্রাগ যায় মেমব্রেন ক্রস করে, যেমন ফসফোলিপিড বাইলেয়ার আমাদের সেল মেমব্রেন, তো ব্লাডে গেলেও সেটা হচ্ছে অ্যাবজর্পশন। যখন সিস্টেমিক সার্কুলেশনে যায় সেটা হচ্ছে সিস্টেমিক অ্যাবজর্পশন। ওকে, তাহলে আপনার অ্যাবজর্পশন হয় নর্মালি, যদি আমরা বেসিকটা দেখি যে অ্যাবজর্পশন হলো, তারপর ওই ড্রাগটা হচ্ছে আপনার টিস্যু ফ্লুইডগুলোতে ডিস্ট্রিবিউশন হয়। তো এরপর ড্রাগ কি করে, সাধারণত কাজ করে, ওই যে মেকানিজম অফ অ্যাকশন, এই কাজগুলো করে। আর সাধারণত মানে এই যে কাজগুলো যখন শেষ হয়ে যায়, আমার ডিজায়ার্ড ইফেক্ট যখন আমি পেয়ে যাবো, আমি তো ড্রাগটাকে রেখে দিতে চাবো না বডিতে, তাই না? সো আমি চাবো ড্রাগটা কত তাড়াতাড়ি বডি থেকে বের হয়ে যাক। সো আমার যে প্রসেসের মাধ্যমে লিপিড সলিবল ড্রাগ আমার দরকার অ্যাবজর্পশনের জন্য, সো এই লিপিড সলিবল ড্রাগটা আমি ওয়াটার সলিবল ড্রাগে কনভার্ট করব ফর দ্য প্রসেস অফ এক্সক্রিশন। দিস ইজ বায়োট্রান্সফরমেশন। ঠিক আছে, তাহলে আই রিপিট, বায়োট্রান্সফরমেশন হচ্ছে যেই প্রক্রিয়ার মাধ্যমে লিপিড সলিবল ড্রাগ থেকে আমার ওয়াটার সলিবল ড্রাগ হচ্ছে কেন, ফর দ্য পারপাস অফ এক্সক্রিশন। দিস ইজ বায়োট্রান্সফরমেশন। ঠিক আছে, আর এক্সক্রিশন তো আমরা জানি, এক্সক্রিশন করে দেবো। সো কোন কোন ড্রাগ আমরা কোন কোন রুটে এক্সক্রিট হয়, এই জিনিসগুলো আমাদের জানতে হবে। আমরা জানি রেনাল রুটে কোন কোন ড্রাগ এক্সক্রিট হয়, এগুলো আমাদের পড়তে হবে। এছাড়াও ব্রেস্ট মিল্ক দিয়ে কি কি ড্রাগ যায়, স্যালেভা দিয়ে কি কি ড্রাগ হয়, এই এলিমিনেশনের রুটগুলো আমাদেরকে, মানে এক্সাম্পলগুলো আমাদেরকে একটু পড়তে হবে। ঠিক আছে, ওকে। এখন আমরা যদি প্রথম থেকে আসি যে কোন কোন ফ্যাক্টর, এটা আমাদের জন্য ইনফিনিটি স্টার, ইনফিনিটি বললেও কম হয়ে যাবে, আসলে প্রতিবারই আসে, ঘুরে পেঁচায় কোশ্চেনগুলো আসে যে কোন কোন ফ্যাক্টর ইনফ্লুয়েন্স করে আপনার ড্রাগ অ্যাবজর্পশন অথবা বায়ো অ্যাভেলেবিলিটি। মনে রাখবেন যে সমস্ত ফ্যাক্টর আপনার অ্যাবজর্পশনকে ইনফ্লুয়েন্স করে, তারাই আপনার বায়ো অ্যাভেলেবিলিটিকে ইনফ্লুয়েন্স করে। তো এখানে আপনারা দেখবেন যে কিছু ড্রাগ ফ্যাক্টর আছে আর কিছু পেশেন্ট ফ্যাক্টর আছে। তো এইভাবে আপনারা পড়ে নিন, বাট আমি ওভারঅল যদি আপনাদেরকে একটু বুঝাই, আপনারা এই জিনিসটা একটু খেয়াল করেন, এটি মনে রাখবেন, পারলে আপনারা কাগজে লিখে রাখেন। সেটা হচ্ছে, দেখেন আমার অ্যাবজর্পশন বাড়ায় যে সমস্ত ফ্যাক্টর, তারাই তো আমার বায়ো অ্যাভেলেবিলিটি বাড়াবে, তাই তো? ওকে, তাহলে আমি বলতে পারি না যে লিপিড সলিবল ড্রাগের অ্যাবজর্পশন বেশি না কম? ইনক্রিজ অ্যাবজর্পশন, এটা আপনারা লিখে রাখবেন। লিপিড সলিবল ড্রাগের অ্যাবজর্পশন বেশি, কারণ আমার ফসফোলিপিড বাইলের আমার মেমব্রেনটা সেল মেমব্রেন। তাহলে লিপিড সলিবল ড্রাগ ইনক্রিজ অ্যাবজর্পশন, ওয়াটার সলিবল ড্রাগ ডিক্রিজ অ্যাবজর্পশন, মানে ডিক্রিজ বায়ো অ্যাভেলেবিলিটি। আর আমি এর আগেই বলছি, ফার্স্ট পাস মেটাবলিজম যত বেশি, বায়ো অ্যাভেলেবিলিটি তত কম, অ্যাবজর্পশন তত কম। ঠিক আছে, ওকে। এখন আসেন আরেকটা জিনিস মনে রাখবেন, পরীক্ষায় একটু কনফিউশন
ক্রিয়েট হয়, বাট আমার মনে হয় কনফিউশনের এখানে কোনো স্কোপ নাই। আপনার কোশ্চেনটা একটু পেঁচায় দিবে, বাট আপনি মনে করবেন জিনিসগুলো আসলে সবই একই। কারণ হচ্ছে এই লিপিড সলিবল ড্রাগ, আনআয়োনাইজড ড্রাগ, হাইলি নন পোলার ড্রাগ সব এক। আয়োনাইজেশন মানে কি? ওয়াটার সলিবল। মনে রাখবেন, আয়োনাইজেশন অবলিক লিখে রাখেন, আয়োনাইজেশন অবলিক ওয়াটার সলিবল অবলিক লেস লিপিড সলিবল ইকুয়াল টু অ্যাবজর্পশন বাড়বে না কমবে? ডিক্রিজ। অ্যাবজর্পশন কমবে, কারণ হচ্ছে ওয়াটার সলিবল। আচ্ছা, তাহলে বায়োঅ্যাভেলেবিলিটি কমবে। এটা কিন্তু একটা সূত্র। আর আয়োনাইজেশন মানে ওয়াটার সলিবল বলছি, আর আনআয়োনাইজেশন মানে নন আয়োনাইজড। আনআয়োনাইজেশন অথবা মোর লিপিড সলিবল অথবা লেস কি ওয়াটার সলিবল অথবা লেস পোলার মানে নন পোলার। নন পোলার মানে কি? তাহলে হচ্ছে আমার, তাহলে কি বললাম? আনআয়োনাইজড অথবা নন আয়োনাইজড অথবা হাইলি লিপিড সলিবল ড্রাগ অথবা লেস ওয়াটার সলিবল ড্রাগ, এই একই কথা কিন্তু ঘুরে পেঁচায়। এরা সবাই কি করবে? অ্যাবজর্পশন বাড়াবে। দিন শেষে একটা কথা মনে রাখবেন, লিপিড সলিবল ড্রাগ অ্যাবজর্পশন বাড়বে, ওয়াটার সলিবল ড্রাগ অ্যাবজর্পশন কমবে। ঠিক আছে? আয়োনাইজেশন যত বেশি তত বেশি ড্রাগটা পোলার, তত বেশি ওয়াটার সলিবল, তত কম অ্যাবজর্পশন। ঠিক আছে? সো আমরা যদি সলিবিলিটি বলি, এটা আমরা জানলাম। আরেকটা সূত্র মনে রাখবেন, সেম মিডিয়াতে অ্যাবজর্পশন বাড়ে। কি বললাম? সেম মিডিয়াতে অ্যাবজর্পশন বাড়ে। তাহলে আমি যদি বলি অ্যাসিডিক ড্রাগ অ্যাসিডিক মিডিয়া অ্যাবজর্পশন বাড়বে, বেসিক ড্রাগ বেসিক মিডিয়া অ্যাবজর্পশন বাড়বে। বাট একটা অ্যাসিডিক ড্রাগ যদি আমার অ্যালকালাইন মিডিয়াতে হয়, অ্যাবজর্পশন কি হবে? কমবে। ঠিক আছে? ওকে, এই জিনিসটা আপনারা মনে রাখবেন যে সেম মিডিয়াতে অ্যাবজর্পশন বাড়ে। আচ্ছা, যদি আমি বলি অ্যালকালাইন ড্রাগ ইন অ্যালকালাইন মিডিয়া, অ্যাবজর্পশন বেড়ে যাবে। আচ্ছা, আমরা যদি এক্সাম্পল দিয়ে বলি অ্যাসপিরিন। অ্যাসপিরিন তো একটা অ্যাসিডিক ড্রাগ, তাই না? তো এটা যখন আমার স্টোমাকে যাচ্ছে, স্টোমাক অ্যাসিডিক এনভায়রনমেন্ট, এটার তখন অ্যাবজর্পশন কি হয়? বেড়ে যায়। বাট অ্যাসপিরিনটা যখন আমার ইন্টেস্টাইনে চলে যাবে, তখন অ্যালকালাইন মিডিয়াতে চলে যাবে, সো আমার অ্যাবজর্পশন কমে যাবে। এছাড়া আমরা জানি একটা ড্রাগের, এটা 2 নম্বর পয়েন্ট। দেন আরও কিছু পয়েন্ট আছে, যেমন একটা ড্রাগের পার্টিকেল সাইজ, মলিকুলার ওয়েট যত কম, অ্যাবজর্পশন তত বেশি, এগুলো আমরা জানি। তো এই জিনিসগুলো আমাদেরকে মনে রাখতে হবে। সেকেন্ড সাবস্ট্রেটের জিনিসটা আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে। আরও কিছু পয়েন্ট আছে, এইভাবে আপনারা পয়েন্টগুলো বুঝে বুঝে পড়বেন। আশা করি এই স্টেমগুলোতে কনফিউশন হবে না। আর এগুলো আরেকটু ডিটেলসে আমি ক্লাসে বলে দিব, আপনারা আপাতত বই দেখে এই জিনিসগুলো পড়ে নেবেন। আর এখান থেকে আরেকটা জিনিস লাগে, সেটা হচ্ছে প্রসেস অফ ড্রাগ ট্রান্সপোর্ট, যেটা আপনারা ফিজিওলজিতে পড়ে আসছেন, যে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, ফ্যাসিলিটি ডিফিউশন, সিম্পল ডিফিউশন, এই জিনিসের ক্যারেক্টারিস্টিক্স পড়বেন এবং হচ্ছে ড্রাগের এক্সাম্পল পড়বেন। ডিস্ট্রিবিউশন থেকে আপনাদের লাগে ফ্রি ড্রাগ আর প্লাজমা প্রোটিন বাউন্ড ড্রাগ, এখান থেকে অনেকবার আসে। আর ইদানিং প্লাজমা প্রোটিন বাউন্ড ড্রাগ থেকে প্রচুর কোশ্চেন আসে। আপনাকে আগে পড়তে হবে যে ফ্রি ড্রাগ, প্লাজমা প্রোটিন বাউন্ড ড্রাগের ক্যারেক্টারিস্টিক্সগুলো কী কী, এবং আপনাকে পড়তে হবে এদের এক্সাম্পলগুলো প্লাজমা প্রোটিন বাউন্ড ড্রাগে। ঠিক আছে? মনে রাখবেন, ফ্রি, ফ্রি মানে ফ্রি বার্ড, সে হচ্ছে একদমই হচ্ছে অ্যাক্টিভ ফর্ম, তার কোনো রকম রেসপন্সিবিলিটি নাই, তার ডিস্ট্রিবিউশন বেশি, তার এক্সক্রিশন বেশি, বডি থেকে তাড়াতাড়ি বের হয়ে যায়, সো তার হাফ লাইফ কম এবং তার ডোজ বেশি লাগে। রাইট? ওকে। আর যদি বলি বাউন্ড ড্রাগ, বাউন্ড মানে কি? সে বদ্ধ হয়ে আছে, তার এক গাদার রেসপন্সিবিলিটি, সো সে হচ্ছে বাউন্ড। প্লাজমা প্রোটিন বাউন্ড ড্রাগ, সে কিন্তু অ্যাক্টিভ না, সে টেম্পোরারি স্টোরেজ ফর্ম হিসেবে থাকে। ওকে, এবং তার ডিলেই হবে আপনার মেটাবলিজম, ডিলেই হবে এক্সক্রিশন, তার মানে তার হাফ লাইফ অনেক বেশি, তার ডোজ কম লাগবে। টক্সিসিটিও কিন্তু প্লাজমা প্রোটিন বাউন্ড ড্রাগের বেশি হয় ওয়েন রিপ্লেসড বাই অ্যানাদার ড্রাগ। ঠিক আছে? তো এই জিনিসগুলো আপনারা পড়বেন। এছাড়া হচ্ছে আপনাদের থেরাপিউটিক ইন্ডেক্স অবশ্যই পড়তে হবে। থেরাপিউটিক ইন্ডেক্স আমরা জানি যে থেরাপিউটিক ইন্ডেক্সের যদি আপনার রেশিওটা যদি আপনার মোর দেন 1 হয়, তাহলে আমি বলি ড্রাগটাকে সেফ। লো থেরাপিউটিক ড্রাগ ইন্ডেক্সের এক্সাম্পলগুলো একদম ভেরি 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 ইম্পর্টেন্ট, অবশ্যই পড়তে হবে। ঠিক আছে? এই জিনিসগুলো অবশ্যই পড়ে নেবেন। দেন আমার আসলে হচ্ছে বায়ো ট্রান্সফরমেশন, এটা তো আরেকটা মানে অনেকগুলো ইম্পর্টেন্ট বলা একটা টপিক। বায়ো ট্রান্সফরমেশন পরীক্ষায় আসে, আমি আগেই বলে দিয়েছি বায়ো ট্রান্সফরমেশন জিনিসটা কি। আর যদি শর্ট করে বলি, এখানে আপনার 2টা ফেজ আছে, একটা হচ্ছে ফেজ 1 আর একটা হচ্ছে ফেজ 2। ফেজ 1-এ আমরা জানি যে একটা ড্রাগ অক্সিডেশন, রিডাকশন, হাইড্রোলাইসিস, আর ফেজ 2-তে হচ্ছে যে কনজুগেশন হয়, গ্লুকুরোনাইডেশন, সালফেশন, মিথাইলেশন, এই সমস্ত জিনিস হয়। সো ফেজ 1 মানে ভাঙচুর হচ্ছে। তাহলে একটা ড্রাগ আমার ফেজ 1-এ মেনলি কি হচ্ছে, লিপিড সলিবল ড্রাগ থেকে যদি কমপ্লিটলি ওয়াটার সলিবল হয়ে যায়, তাহলে তো আমার কোনো টেনশন নাই, সেটা ইউরিন দিয়ে বের হয়ে যাবে। বাট
যখন সে হচ্ছে অক্সিডেশন রিডাকশন হাইড্রোলাইসিসের মাধ্যমে সে পুরোপুরি ওয়াটার সলিউবল হইলো না, সে একটা টুকরো অংশ হলো ছোট ছোট, এই টুকরো অংশটা সে কি করবে, ফেজ 2-তে যাবে। ফেজ 2-তে গিয়ে কি হবে, আমার বডির কিছু এন্ডোজেনাস রিঅ্যাক্ট্যান্ট আছে, সে এসে ওই টুকরো অংশের সাথে এসে কনজুগেট হবে। যেমন ওয়াটার নিজেই হচ্ছে নিজেই আমার বডির হচ্ছে একটা এন্ডোজেনাস রিঅ্যাক্ট্যান্ট, সে এসে কি করবে, ওই টুকরো অংশের সাথে এসে কনজুগেট হয়ে ইউরিন দিয়ে এক্সক্রিট করে দেবে। তাহলে কমপ্লিট লস অফ লিপিড সলিবিলিটি হচ্ছে ফেজ 2-তে হয়, ঠিক আছে। আর ক্যাটাবলিক রিঅ্যাকশন হয় হচ্ছে ফেজ 1-এ, অ্যানাবলিজম হয় হচ্ছে ফেজ 2-তে। যদি ওই যে আমরা বলছি না যে এই যে টুকরো অংশের সাথে এসে যুক্ত হয়, এটাকেই বলে কনজুগেশন। এরপর হচ্ছে আপনার সালফেট গ্রুপ এসে যদি যুক্ত হয় তাহলে বলি আমরা সালফেশন, মিথাইল গ্রুপ এসে যুক্ত হয়েছে তাহলে আমরা বলি মিথাইলেশন, ঠিক আছে। ওকে, তো এই জিনিসগুলো আপনারা পড়বেন। আর বায়োট্রান্সফরমেশনের আরেকটা ইম্পর্টেন্ট টপিক যেটা হচ্ছে খুবই 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 ভাইটাল আমাদের পরীক্ষার জন্য, সেটা হচ্ছে এনজাইম ইন্ডাকশন, আর একটা হচ্ছে এনজাইম ইনহিবিশন। এটার এক্সাম্পলগুলো আপনাদের বইয়ে দেওয়া আছে, সূত্র দিয়ে দিয়েছি ওইখানে, আপনারা মনে রাখবেন। এনজাইম ইন্ডিউসার ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আপনাদের এনজাইম ইন্ডিউসার কারা কারা এটা লাগবে, এনজাইম ইনহিবিটর কারা কারা এটা লাগবে, আর মাইক্রোজোমাল এনজাইমের নামগুলো পড়তে হবে, ঠিক আছে। একটা জিনিস মনে রাখবেন, আপনার পরীক্ষায় আসে যে থেরাপিউটিক ফেইলার কখন হবে, যদি একটা ড্রাগ কম্বিনেশনে থেরাপিউটিক ফেইলার হবে কখন, যদি এনজাইম ইনডিউসিং ড্রাগ না হয় নাকি এনজাইম ইনহিবিটর না হয়। মনে রাখবেন এনজাইম ইনডিউসার মানে কি, মানে আমার যে মেটাবলিক এনজাইম যেটা আছে মাইক্রোজোমাল এনজাইম, এটাকে সে ইনডিউস করবে। তাহলে একটা ড্রাগ আমার এনজাইম ইনডিউসার, আরেকটা ড্রাগের সাথে আমি দিলাম, তাহলে যেই এনজাইম ইন্ডিউসার দিলাম, সে ফর এক্সাম্পল রিফাম্পিসিন দিলাম আমি ওসিপির সাথে, তাহলে রিফাম্পিসিন আমি যদি ওসিপির সাথে দেই তাহলে সে কি করবে, ওসিপির যে ড্রাগটা, এই ওসিপির মেটাবলিজমটাকে সে বাড়ায় দিবে। তাহলে ওসিপি যদি মেটাবলিজম বাড়ায় দেয় তাহলে আমার কন্ট্রাসেপটিভ ফেলিয়ার হচ্ছে না, আচ্ছা, তাহলে আমার থেরাপিউটিক ফেলিয়ার হলো। আর এনজাইম ইনহিবিটর যদি আমি দেই তাহলে সে মেটাবলিজমটাকে, অন্য ড্রাগের মেটাবলিজমটাকে সে কমায় দিবে, তাহলে ওই ড্রাগটা যে সেকেন্ড ড্রাগটা সে আরো বেশি বেশি ইফেক্ট করবে, তখন তার কি হবে, ব্লাডে বেশি বেশি ড্রাগটা রয়ে যাবে, তাহলে কি হবে, ড্রাগের টক্সিসিটি হবে। সো এটা মনে রাখতে হবে যে থেরাপিউটিক ফেলিয়ার হবে যখন আপনি এনজাইম ইনডিউসার দিবেন, আর টক্সিসিটি হবে যখন আপনি এনজাইম ইনহিবিটর দিবেন। এই জিনিসগুলো একদম সূত্রের মতো করে খাতায় লিখে রাখবেন, এবং এই জিনিসগুলো আমি ক্লাসে আবারও বলবো, ঠিক আছে। আপনাদের যখন ইনশাআল্লাহ আমাদের দেশের সিচুয়েশন যখন ইমপ্রুভ হবে, আপনাদের সাথে যখন আমার সামনাসামনি দেখা হবে, আমি এই জিনিসগুলো আবার বলে দেবো। এখান থেকে পরীক্ষা অলওয়েজ কোশ্চেন আসে। আর এনজাইম ইনডিউসারের এক্সাম্পল মাস্ট মাস্ট মাস্ট, এর মধ্যে ওমিপ্রাজল কমনলি আস্কড কোশ্চেন, যে আপু ওমিপ্রাজল, আইসোনিয়াজাইড এগুলো কি দিব, এনজাইম ইনডিউসার দেন নাকি এনজাইম ইনহিবিটর দিব, এটা আসলে দুইটাই দিবেন, ঠিক আছে। এটা বোথ এনজাইম ইনডিউসার অ্যান্ড ইনহিবিটর, সো দুই জায়গা দিয়ে আপনি ট্রু দিতে পারেন। আর ড্রাগ ইন্টারাকশনের একটা টপিক আছে, ড্রাগ ইন্টারাকশন আপনারা পড়ে নিন, ড্রাগ ইন্টারাকশন থেকেও কিছু কোশ্চেন আসে। এখান থেকে মেইনলি আমার বায়োট্রান্সফরমেশন হয়ে গেল, এক্সক্রিশন থেকে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ফার্স্ট অর্ডার আর জিরো অর্ডার কাইনেটিক। এটা আপনাদের মনে রাখবেন, এটা আমি ক্লাসে আরও ডিটেলসে বুঝাই দেবো ইনশাআল্লাহ। সেটা হচ্ছে আপনার ফার্স্ট অর্ডার কাইনেটিক, এখানে কনস্ট্যান্ট ফ্র্যাকশন, কনস্ট্যান্ট টি হাফ, আমরা জানি রেট অফ কনসেন্ট্রেশন ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু এলিমিনেশন, এই জিনিসগুলো আপনারা পড়বেন। সো এই ক্যারেক্টারিস্টিক্সগুলো পড়বেন। আর জিরো অর্ডার কাইনেটিক হচ্ছে কনস্ট্যান্ট অ্যামাউন্ট অফ ড্রাগ এক্সক্রিট হবে পার ইউনিট টাইম। সো এই জিনিসগুলো একটু মনে রাখবেন, কোন কোন ড্রাগ আপনার ফার্স্ট অর্ডারের সূত্র মেনে চলে, কোন কোন ড্রাগ আপনার জিরো অর্ডার কাইনেটিকের সূত্র মেনে চলে, এগুলো পরীক্ষায় আসে। সো ড্রাগ এক্সাম্পল ইজ মাস্ট। তো এক্সক্রিশন পড়ার পর আপনারা চলে আসবেন যে টেরাটোজেনিক ড্রাগ ভেরি ইম্পর্টেন্ট, আমি আগেই বলে দিয়েছি। সো তা এছাড়া কিছু ড্রাগ লিস্ট আমি বলেছি যে প্রেগনেন্সিতে কোন কোন ড্রাগ সেফ, তারপর আপনার ব্রেস্ট ফিডিং ল্যাকটেশনে কোন কোন ড্রাগ আপনি দিবেন। সো এই জিনিসগুলো আপনারা পড়ে নেবেন। সো মোটামুটি দ্যাটস অল অ্যাবাউট জেনারেল ফার্মাকোলজি। আমি চেষ্টা করেছি মোস্ট ইম্পর্টেন্ট যে টপিকগুলো সেগুলো হাইলাইট করে দেওয়ার, আশা করি আপনাদের উপকার হবে। তো চেষ্টা করেছি যতটুকু পারা যায় এর মধ্যে। আর আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট থাকবে, সেটা হচ্ছে পড়তে হবে। ফার্মাকোলজিতে আপনার রিভিশনের কোনো বিকল্প নাই, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন অবশ্যই সলভ করবেন এবং দেখবেন যে বারবার রিভাইজ করবেন, তাহলে আর ভুলবেন না। কারণ একবার পড়ে কখনোই হবে না, মিনিমাম আপনাকে 5 বার রিভাইজ করতে হবে, মিনিমাম। সো আপনাদের কাছে আমার এটাই রিকোয়েস্ট, আপনারা বারবার পড়বেন, রিভিশন দিবেন। আমরা আছি কন্টিনিউয়াসলি, ম্যাট্রিক্সের সব মেন্টরাই আপনাদের জন্য আছে হেল্প করার জন্য। যখন যেখানে কনফিউশন অ্যারাইজ হবে আপনারা পোস্ট করবেন, আমরা চেষ্টা করব কোশ্চেনের অ্যান্সারগুলো সলভ করে দেওয়ার। এবং ইনশাআল্লাহ দোয়া করি সবাই সুস্থ থাকেন,
ভালো থাকেন, আমার জন্য দোয়া করবেন। আর পরিস্থিতি যখন আমাদের ভালো হবে তখন ইনশাল্লাহ দেখা হবে। সো এর মধ্যে আপনারা চেষ্টা করবেন যে বই থেকে এই যে টপিকগুলো বলেছি এগুলো শেষ করে ফেলার, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ। আশা করি